আসসালামু আলাইকুম সবাইকে। দুঃখিত একটু দেরি হওয়ার জন্য। আসলে দেরি হয়েছে, অনেকেই হয়তোবা যারা ফ্রেন্ড লিস্টে আছো বুঝতে পেরেছো, পিকনিক ছিল। তোমরা কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে জানিয়ে দাও এবং শেয়ার করে দাও ভিডিওটা, যাতে তোমার যে সকল ফ্রেন্ড ঘুমিয়ে গেছে তারা জেগে ওঠে। তো আমরা আর বেশি সময় নষ্ট করব না, আমি জাস্ট আমার গ্রুপগুলোতে একটু শেয়ার করে দিই। ততক্ষণে যারা ভেবেছো যে ক্লাস হবে না, চলে গেছো, তারাও ফিরে আসুক। ওকে, আচ্ছা আজকে আমরা গল্প বলবো। গল্পটা হচ্ছে ট্রান্সক্রিপশন এবং ট্রান্সলেশনের। তো আমি যখন এই স্ট্যাটাসটা দিলাম, বিকজ তোমরা অনেকেই পড়তে চেয়েছো এই দুইটা টপিক, কিন্তু একটা জিনিস আমি খেয়াল করলাম যে আমি যদি ট্রান্সক্রিপশন ট্রান্সলেশনটা শুরুতেই বলি, বিশেষ করে যারা সেকেন্ড ইয়ারে পড়ছো বা অ্যাডমিশন দিচ্ছ, সহজ কথা যারা এই টপিকটা একবার পড়েছো তাদের জন্য হয়তো একটু ইজি হবে, কিন্তু যারা এখন পর্যন্ত পড়েইনি তাদের জন্য একটু কঠিন হবে। সো ডিএনএর বেসিক কিছু স্ট্রাকচার যদি না জানা হয় তাহলে একটু কষ্টই হবে। গল্প বললাম কিন্তু গল্পটা আসলে মনে হবে যে মাথার উপর দিয়ে গেল। তাই হয়তোবা আমরা একটু ধারাবাহিকভাবে কয়েকটা লেকচারের মাধ্যমে এই পুরো বিষয়টা ক্লিয়ার করব, কারণ আমি আমার গ্রুপে মিনিমাম 7-8টা ক্লাস লেগেছে বা 6টা ক্লাস লেগেছে হয়তোবা এই পুরো ডিএনএর থেকে শুরু করে লাস্ট পর্যন্ত। তো আশা করছি যে তোমরা এই সাথেই থাকবা। আমি ট্রাই করব যে যে জিনিসগুলো অ্যাকচুয়ালি এক্সপ্লেনেশন দেওয়া হয় না কিন্তু বইয়ে কিন্তু আছে, কিন্তু আমরাও পড়াই না সত্যিকার অর্থে, সেই জিনিসগুলোই আমরা একটু এক্সপ্লেইন করার চেষ্টা করব মূলত আজকের ক্লাসে। একটু কেন কেন এই যে আমাদের মনে যে কেন আছে, সেই কেনর জবাব কিছুটা হলেও আশা করছি আজকে পাওয়া যাবে। ওকে, তো চলো, মাশাআল্লাহ 250+ স্টুডেন্ট তোমরা দেখছো এত রাতে। আমি আর কথা না বাড়িয়ে স্টার্ট করি। শুরুতে আমি একটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে ডিএনএ এবং আরএনএ। ডিএনএ এবং আরএনএ এই দুটার নামের শেষেই এনএ আছে, এবং এনএ মানে হচ্ছে নিউক্লিক অ্যাসিড। এনএ কথাটার অর্থ হচ্ছে নিউক্লিক অ্যাসিড। সো এট ফার্স্ট আমি ডিএনএটাকে ডিটাকে বাদ দিয়ে দিলাম। তো এই যে নিউক্লিক অ্যাসিড, কেন নাম নিউক্লিক অ্যাসিড? বিকজ এটা অ্যাসিডিক এবং নিউক্লিয়াসের মধ্যে থাকে, এ কারণেই নাম হয়েছে নিউক্লিক অ্যাসিড, অর্থাৎ নিউক্লিয়াসের মধ্যে অ্যাসিডিক একটা পদার্থ। বাট যখন এটা প্রথম আবিষ্কার হয়, এর নাম কিন্তু নিউক্লিক অ্যাসিড ছিল না। প্রথম যখন এটা আবিষ্কার হয় এবং নিউক্লিয়াসের মধ্যে আবিষ্কার করার কারণে নামের শুরুতে সেই নিউক্লিয় ব্যাপারটা ছিল, কিন্তু যিনি এটা আবিষ্কার করেছেন তিনি ভেবেছিলেন যে না, এটা হচ্ছে একটা প্রোটিন, এটা একটা প্রোটিন। এবং যেহেতু প্রোটিনের নামের শেষে ম্যাক্সিমাম ক্ষেত্রে, সব ক্ষেত্রে না তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রোটিনের নামের শেষে ইন থাকে, তাই যে বিজ্ঞানী, ওনার নাম মিশার, ওনার নাম মিশার। তো বিজ্ঞানী মিশার নিউক্লিয়াসের মধ্যে এটা আবিষ্কার করেছেন এবং তিনি ভেবেছিলেন এটা প্রোটিন ধর্মী, তাই প্রোটিনের কারণে নামের শেষে ইন অ্যাড করে উনি নাম দিয়েছেন নিউক্লিন। উনি কি নাম দিয়েছেন? নিউক্লিন। বাট পরবর্তীতে যখন এই পদার্থে অ্যাসিডের ধর্ম পাওয়া গেল, তখন আরেকজন বিজ্ঞানী নামটা অল্টার করে রেখে দিলেন নিউক্লিক অ্যাসিড। তাহলে কোন বিজ্ঞানী নিউক্লিক অ্যাসিড নামকরণ করলেন? তাহলে নাম ছিল নিউক্লিন, কিন্তু যে বিজ্ঞানী নামটা অল্টার করেছেন, অবশ্যই উনি একজন মানুষ, পুরুষ মানুষ হোক আর যে মানুষই হোক, মহিলা মানুষ হোক, মানুষ, ম্যান লিখলাম, হ্যাঁ, তাহলে পুরুষ মানুষ। মনে রাখার জন্য এভাবে যে যেহেতু উনি নামটা অল্টার করেছেন, তাহলে যে মানুষ নাম অল্টার করেন তার নাম অল্টম্যান। জাস্ট মনে রাখো, হ্যাঁ, যে যে মানুষ নাম অল্টার করেন তার নাম হচ্ছে অল্টম্যান, তার নাম হচ্ছে অল্টম্যান।
তাহলে আমরা দুইটা নাম শিখলাম, যে প্রথমে এটার নাম ছিল অ্যাকচুয়ালি নিউক্লিন, পরবর্তীতে অল্টম্যান নিউক্লিন নামটা অল্টার করে নিউক্লিক অ্যাসিড রাখলেন। এবং এই নিউক্লিক অ্যাসিড মোটামুটি নাইস চপ নিয়ে গঠিত। নাইস চপ অর্থাৎ নাইট্রোজেন, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন এন্ড ফসফরাস। তাহলে নিউক্লিক অ্যাসিড কি দিয়ে গঠিত? নাইস চপ। এর মধ্যে তোমাদের বইয়ে নাইট্রোজেন আর ফসফরাসের পার্সেন্টেজটা দেওয়া আছে, বাকিগুলোর পার্সেন্টেজ দেওয়া নেই। তাই যে দুইটার পার্সেন্টেজ দেওয়া আছে তোমরা শুধু সেই দুইটাই পড়বা, তবে আমি একটু তোমাদের কমেন্টগুলো দেখি যে আসলেই মোটামুটি ক্লিয়ার কিনা। আর 10 সেকেন্ডের জন্য নেটটা চলে যেতে পারে, কারণ আমি আমার ফ্লাইট মোডটা ফোনের অন করিনি। এর মধ্যে কল চলে আসলে আবার দেখো একটু মেসেঞ্জারের শব্দ হচ্ছে, সেগুলো আমি একটু ঠিক করি। হ্যাঁ, টুংটাং সাউন্ড, এই টুংটাং সাউন্ড আমি একটু অফ করার ট্রাই করছি। আমি একটু আমি একটু ফ্লাইট মোডটা দিয়ে দিই। ওকে, আমরা ফিরে এসেছি। ওকে, আশা করছি এরপর আর টুংটাং শব্দ হবে না ইনশাআল্লাহ, আশা করছি। এবং কল দিয়েও আর কেউ তোমাদেরকে জ্বালাবে না। ওকে, অনেকেই কমেন্ট করছো, পড়ানো কেবল শুরু হলো, চলবে। তো চলো আমরা এখন দেখি এই নিউক্লিক অ্যাসিড, এটাকে ভাঙলে আমি কি কি পাবো বা কি কি দিয়ে আমি এটাকে গড়বো, আমি আগে একটু সেটা দেখাই, তারপর আমরা আজকে যে স্ট্রাকচারের বিষয়গুলো আমরা আসবো ধীরে ধীরে। ওকে, তো শুরুতেই আমি 3টা জিনিস তোমাদেরকে একটু লিখে দিই। এই 3টা জিনিস একটু মনে রাখো। SNP, বলো কি বলছি? SNP, জাস্ট এই 3টা জিনিস মনে রাখো, একদম মাথায় গেঁথে নাও যে নিউক্লিক অ্যাসিডকে ভাঙলে আমরা সর্বশেষ যে 3টা যৌগ পাবো বা 3টা জিনিস পাবো, সেই 3টা জিনিস হচ্ছে একটা S, একটা N আর একটা হচ্ছে P। S হচ্ছে সুগার, অনেকেই তোমরা সুগার বলো, তো যদি কেউ সুগার বলো একটু কাইন্ডলি সুগার বলার ট্রাই করো, একটু হালকা পাতলা প্রোনাউন্সিয়েশন শেখাচ্ছি। তাহলে এটা হচ্ছে সুগার, আমি অ্যাকচুয়ালি এটাকে সুগার বলতাম, এবং গালি খাওয়ার পর থেকে এখন আর, তো যেটাতে আমি গালি খেয়েছি আমি চাই যে তোমরাও যাতে কারো গালি না খাও। তাহলে এটা হচ্ছে সুগার, আর একটা হচ্ছে নাইট্রোজেন বেস, এবং আর একটা হচ্ছে ফসফরিক অ্যাসিড। এই 3টা জিনিস মিলেই তৈরি হয়ে যাবে নিউক্লিক অ্যাসিড। কিভাবে একটু যদি দেখাই তাহলে আমি একটু বলি। তাহলে এটা হচ্ছে সুগার, এই সুগারের কার্বনটা হচ্ছে 5 কার্বন। এই সুগারের কার্বন কত? 5 কার্বন বিশিষ্ট সুগার। সো অনেক কার্বন বিশিষ্ট সুগার আছে। ডিএনএ এবং আরএনএ তৈরিতে যে সুগার ব্যবহৃত হয় সেটা হচ্ছে 5 কার্বন বিশিষ্ট সুগার। এবং সুগারের বা শর্করার, বিশেষ করে আমি একটু লিখে দিই মনোস্যাকারাইডের, মনে হয় একটু কঠিন হয়ে গেল, কারণ যারা ফার্স্ট ইয়ার তারা হয়তো বা মনোস্যাকারাইড থার্ড চ্যাপ্টার না পড়লে অনেকেই হয়তো একটু কম শুনেছো। তো যাই হোক, এটা একটা শর্করা। মনোস্যাকারাইড মানে সেই শর্করা যাকে ভেঙে আর কোনো শর্করা পাবো না, ভেঙে অন্য কিছু পাবো, যেমন গ্লুকোজ একটা মনোস্যাকারাইড, তাকে ভেঙে পাইরুভিক অ্যাসিড পাবো, কিন্তু সেই পাইরুভিক অ্যাসিড তো শর্করা। তাহলে যে শর্করাকে ভেঙে আমি আর কোনো শর্করা পাবো না, তাহলে সেই শর্করাই হচ্ছে মনোস্যাকারাইড। তো মনোস্যাকারাইড গুলো আবার পলিস্যাকারাইডও আছে, অনেক স্যাকারাইডও আছে। তো সহজ কথা মনে রাখবা যে অধিকাংশ শর্করার নামের শেষে বসে ওজ, অধিকাংশ শর্করার নামের শেষে বসে ওজ। তো যেহেতু 5 কার্বন শর্করা, পেন্টা মানে হচ্ছে 5, আর যেহেতু শর্করার নামের শেষে বসে ওজ, তাহলে এটাকে আমরা বলতে পারি পেন্টোজ, এবং এটা একটা সুগার। সো শর্করাকে আমরা 2 ভাগে ভাগ করতে পারি, সুগার আর নন সুগার। তারাই সুগার যারা দেখতে অ্যাকচুয়ালি, যাদের ক্যারেক্টারিস্টিক অ্যাকচুয়ালি সুগারের মতো, চিনির মতো। চিনি কেমন? সাদা। তাহলে যে সকল শর্করা সাদা, চিনি পানিতে দ্রবণীয়, যে সকল শর্করা পানিতে দ্রবণীয়, তেল চিনি একটু মিষ্টি, যে সকল শর্করা মিষ্টি, তারাই হচ্ছে মূলত সুগার।
তো সুগার মানে নরমালি চিনি, আর চিনির সাধারণ নাম আমরা জানি সুক্রোজ। তার মানে সুক্রোজ মানেই যে সুগার তা নয়। সো সুগার অ্যান্ড কি বলে যেটা সুগার নয়, সো এই দুইটা কিন্তু কার্বোহাইড্রেটকে আমরা ভাগ করতে পারি, সুগার নন সুগার। তো যাই হোক, অনেক কার্বন বিশিষ্ট সুগার আছে। তাহলে যে সুগার ডিএনএ এবং আরএনএ ফর্ম করে সেটা হচ্ছে পেন্টোজ সুগার। বলো সেটা কি? পেন্টোজ সুগার। এবার আসা যাক নাইট্রোজেন বেস। আজকের পড়া মূলত আমাদের এর স্ট্রাকচার গুলো শেখা, দেন আমরা সুগারের স্ট্রাকচার শিখবো। কারণ কার্বোহাইড্রেট সম্পর্কে যদি ধারণা না থাকে তাহলে এর স্ট্রাকচার না জানলে, কারণ আমরা তো একটা বিশাল স্ট্রাকচার বানাবো, আমরা শুধুমাত্র এমন পড়বো না, এই মই দেখবো না, এর ভেতরের প্রত্যেকটা জিনিস আমরা কেন হলো, কেন এর সাথে টি, কেন এ সি এর সাথে যুক্ত হচ্ছে না, কেন সি শুধু জি এর সাথে যুক্ত হচ্ছে, চারগাছ রুলটা কেন এলো, কেন এর সাথে জি হচ্ছে না, আমরা এই ব্যাখ্যাগুলো শিখবো আজকে। কিন্তু একটু ধারণা হালকা দিচ্ছি, এগুলো হয়তো অনেকেই পারো, আমি আসছি একটু পর। ওকে, তাহলে নাইট্রোজেন বেস এন্ড লাস্ট ওয়ান হচ্ছে ফসফরিক অ্যাসিড। তো নাইট্রোজেন বেস নিয়ে আমরা শিখবো, পরে এটা ডিটেইলস পড়বো। ফসফরিক অ্যাসিড মানে হচ্ছে H3PO4। সো একটা প্রশ্ন পরীক্ষা আসতে পারে যে ফসফরিক অ্যাসিডে কতটি OH মূলক আছে। তাহলে ফসফরাস যেহেতু 5টা হাত থাকবে, তার কয়টা হাত থাকবে? 5টা হাত। সো একদিকে আমি অক্সিজেন দিলাম, সো অক্সিজেনের যেহেতু 2টা হাত 2 দিলাম, আর বাকি 3টা হাতে থাকবে OH। এই প্রশ্নটা কোথায় জানি আমি একবার দেখেছিলাম যে ফসফরিক অ্যাসিডে কয়টি OH মূলক আছে। সো এমনিতেও কিন্তু পাওয়া যায়, স্ট্রাকচার দেখতে হয় না যে OH মূলক কয়টি আছে। তাহলে OH যদি 2টা থাকে, যেহেতু এখানে বোঝা যাচ্ছে H 3টা ও 4টা, তার মানে OH থাকতে গেলে 3টাই থাকবে। বাট তারপরে এটি হচ্ছে তার স্ট্রাকচার, একটু জেনে রাখো যে ফসফরিক অ্যাসিডে 3টা OH মূলক থাকে। তাহলে অনেক প্রশ্ন, তাই না? যেখানে তাহলে একটা যৌগ নিউক্লিক অ্যাসিড, যেখানে অ্যাসিড আছে আবার নাইট্রোজেন বেস ক্ষারক আছে, তাহলে সেটা উভধর্মী না হয়ে কেন অ্যাসিডিক হলো সেই ব্যাখ্যা আমরা আজকে শিখে ফেলবো ইনশাআল্লাহ। ওকে, তো যেটা বলছিলাম, এই যে 5 কার্বন সুগার দেখছো তোমরা, এই সুগারের সাথে প্রথমে নাইট্রোজেন বেস যুক্ত হয়। এই সুগারের সাথে প্রথমে নাইট্রোজেন বেস যুক্ত হয়ে যে যৌগ তৈরি করে তার নাম হচ্ছে সাইট। বলো কি বলেছি? যুক্ত হয়ে যে যৌগ তৈরি করে সেই যৌগের নামের শেষে থাকে সাইট, এবং এ কারণে এই দুইটার মধ্যে যে বন্ধন হয় সেই বন্ধনটার নামও হচ্ছে সাইট। যেহেতু গ্লুকোজের সাথে বা শর্করার সাথে যুক্ত হচ্ছে, যে কোনো এই যে মনোস্যাকারাইড বা শর্করা বোঝাতে আমরা গ্লাইকো কথাটা ইউজ করি। তো যেহেতু এই দুইটা মিলে সাইট তৈরি করবে, এই সাইটটা যেহেতু নিউক্লিয়াসের মধ্যেই থাকছে, সো দিস ইজ কল্ড নিউক্লিওসাইড। এবং যে বন্ধনের মাধ্যমে এই যৌগটা তৈরি হলো তার নাম হচ্ছে গ্লাইকোসাইডিক বন্ড বা গ্লাইকোসাইডিক বন্ধন। সো আজকে আমি বন্ধন কিছুই দেখাবো না, আমি ধীরে ধীরে কয়েকটা ক্লাসের মধ্যে দেখাবো ইনশাআল্লাহ। তাহলে কি বলছি যে 5 কার্বন সুগার আর নাইট্রোজেন বেস, এই দুইটা যৌগ মিলে এর কত কার্বনে যুক্ত হলো কিচ্ছু বলবো না, আসবো ধীরে ধীরে আসবো, শুধু জেনে রাখো এই যৌগটার নাম, যে এই দুইটা মিলে হয় নিউক্লিওসাইড। এবং সাথে একটা জিনিস মনে রাখো, এই দুইটা যৌগ যে বন্ধন করে সেই বন্ধনটার নাম হচ্ছে গ্লাইকোসাইডিক বন্ধন। কি বন্ধন? তাহলে কি বন্ধন করে এরা? গ্লাইকোসাইডিক বন্ধন। এবং যখনই তুমি গ্লাইকো দেখবা তার মানে তুমি শিওর ধরেই নিবা যে এখানে শর্করা জাতীয় কিছু একটা আছে। গেল। এবার নিউক্লিওসাইডের সাথে যখন ফসফরিক অ্যাসিড যুক্ত হবে, যখন নিউক্লিওসাইডের সাথে ফসফেট যুক্ত হবে তখন হয়ে যাবে টাইট। তখন হয়ে যাবে কি? টাইট। তার মানে ঘটনা কি? SNP SN মিলে সাইড, সাইডের সাথে P মিলে হয় টাইট। SN মিলে সাইড, সাইডের সাথে P মিলে হয় টাইট। এবং সেই টাইটটাও যেহেতু নিউক্লিয়াসের মধ্যেই, সো দিস ইজ কল্ড নিউক্লিওটাইড। জ্ঞানমূলকে যেটা খুব আসে যে নিউক্লিওটাইড কি জিনিস, তাহলে নিউক্লিওটাইড হচ্ছে সেই যৌগ যাকে ভাঙলে আমরা নিউক্লিওসাইড ও ফসফরিক অ্যাসিড পাবো। আবার যদি প্রশ্ন হয় নিউক্লিওসাইড কি জিনিস, সো নিউক্লিওসাইড পেন্টোজ সুগার এবং নাইট্রোজেন বেস নিয়ে গঠিত, অথবা নিউক্লিওসাইডকে ভাঙলে বা যে যৌগকে ভাঙলে পেন্টোজ সুগার এবং নাইট্রোজেন বেস পাবো, সেটাই হচ্ছে নিউক্লিওসাইড।
ওকে, এখন পেন্টোজ সুগার তো আবার অনেক আছে, কোন পেন্টোজ সুগার পাবো সেগুলো আমরা আসছি। তো আশা করছি এই নিউক্লিওটাইড পর্যন্ত এতটুকু বুঝতে পেরেছো। যদি এতটুকু বুঝতে পারো তাহলে যেটা আমি বলবো, এই যে নিউক্লিওটাইড দেখছো এটাই হচ্ছে নিউক্লিক অ্যাসিডের বিল্ডিং ব্লক। মানে কি, মানে হচ্ছে তোমরা দেয়াল দেখতে পাচ্ছ, এই দেয়ালটা বানিয়েছে ধরো প্রত্যেকটা ইট। সো নিউক্লিওটাইডকে যদি আমি ইট ধরি, পুরো দেয়ালটা হচ্ছে নিউক্লিক অ্যাসিড। অর্থাৎ নিউক্লিওটাইড হচ্ছে নিউক্লিক অ্যাসিডের মনোমার। অ্যামাইনো অ্যাসিড মিলে 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 যেমন হয় প্রোটিন, সেরকমই নিউক্লিওটাইড মিলে 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 হয় নিউক্লিক অ্যাসিড। তার মানে এইটা যদি হয় একটা নিউক্লিওটাইড, এটা যদি হয় একটা নিউক্লিওটাইড, এর সাথে যখন আরেকটা নিউক্লিওটাইড যুক্ত হবে তখন এই যৌগটার নাম হবে ডাইনিউক্লিওটাইড। তখন এই যৌগটার নাম কি হবে বলো? ডাইনিউক্লিওটাইড। ক্লিয়ার? যদি আমি এর সাথে আরো একটা নিউক্লিওটাইড দিয়ে দিই তখন ডাই এর জায়গায় হয়ে যাবে ট্রাইনিউক্লিওটাইড। এভাবে টেট্রা, পেন্টা, হেক্সা, দেন অলিগোনিউক্লিওটাইড, পলিনিউক্লিওটাইড, আর ফাইনালি যেটা পলিনিউক্লিওটাইড সেটাই হচ্ছে একটা নিউক্লিক অ্যাসিড, বা অনেক নিউক্লিওটাইড মিলেই যেটা হবে সেটাই হচ্ছে ফাইনালি। এটা দেখতে পাচ্ছ কিনা আমি একটু দেখি, তোমরা দেখতে পাচ্ছ কিনা আমি একটু দেখি। এটাই হচ্ছে, দেখা কি যায় আদৌ? আহা, ওখানে একটু আলো পড়ে গেছে তাই না? ওকে, তাহলে এটাই হচ্ছে নিউক্লিক অ্যাসিড। তাহলে এই যে আমরা নিউক্লিক অ্যাসিড পর্যন্ত পেলাম, তাহলে পরীক্ষায় কিন্তু নিউক্লিওটাইড কি, নিউক্লিক অ্যাসিড কি এবং নিউক্লিওসাইড কি, এটা কিন্তু পরীক্ষায় আসে। দুই ভাবে আনসার করতে পারো। নিউক্লিওটাইড কি? তাহলে নিউক্লিওটাইড হচ্ছে নিউক্লিক অ্যাসিডের মনোমার, যাকে ভাঙলে নিউক্লিওসাইড ও ফসফরিক অ্যাসিড পাওয়া যায়। বুঝতে পেরেছো? সো এভাবেই কিন্তু আমরা আনসারগুলো করতে পারবো। এখন আমি মানবদেহের পরিপাক এবং শোষণ থেকে একটা পড়া এখানে পড়িয়ে দিই। আমি যদি একটা প্রশ্ন করি, ঝটপট আনসার দাও তো। আমার প্রশ্ন হচ্ছে, তুমি কি ডিএনএ আরএনএ খাও? আমরা দেখো, আমরা প্রোটিন পরিপাক করি মানে হজম করি, আমরা শর্করা হজম করি, আমরা চর্বি হজম করি। আমার প্রশ্ন, আমরা কি ডিএনএ আরএনএ খাই? খাওয়ার পর না প্রশ্ন আসবে, তাহলে কি হজম করি? তোমরা একটু কমেন্ট করে জানিয়ে দাও তো, আমরা ডিএনএ আরএনএ খাই কিনা, আর খেলেও সেটাকে হজম করি কিনা। দ্রুত একটু কমেন্ট করে জানিয়ে দাও, আমি তোমাদের একটু কমেন্টগুলো চেক করছি, জানাও। আমি তোমাদের কমেন্টগুলো পড়ছি, একটু দ্রুত তোমরা জানিয়ে দাও, দ্রুত জানিয়ে দাও যে আমরা ডিএনএ আরএনএ খাই কি না। জানাও, আমরা ডিএনএ আরএনএ খাই কি না। আরিস হামিম বলেছে হুম খাই। অনুশ্রী দাস বলেছে ইয়েস খাই। আমি একটু তোমাদের নামগুলো পড়ে শোনাই, কমেন্ট করো। সুদীপ্ত বলেছে খাই। আচ্ছা, আল রুহিন বলেছে খাই। এক্স্যাক্টলি, কেন খাবো না বলো? ডিএনএ আরএনএ তো থাকে নিউক্লিয়াসের মধ্যে। এই যে আমরা মাংস খাই, মাংস পেশি, এটা তো কি? এটা তো একটা কোষ, পেশি তন্তু, এটা তো একটা কোষ। তাহলে আমরা অবশ্যই ডিএনএ আরএনএ খাই। তাহলে যেহেতু আমরা ডিএনএ আরএনএ খাই, তাহলে ডেফিনেটলি এগুলো তার হাগা দিয়ে আমাদের বের হয়ে যায় না? যায়। হাগলে কি ডিএনএ আরএনএ বের হয় কিনা? হয় না, কারণ এটাও কিন্তু আমরা হজম করি, কারণ এদেরকে হজম করার এনজাইম কিন্তু আছে। তাহলে কি এনজাইম সেই নামগুলো আমি বলবো, তোমরা কমেন্ট করে জানিয়ে দাও এই এনজাইমগুলো আমাদের কোন রসে থাকে, এটা কমেন্ট করে জানিয়ে দাও, দেখি কে পারো। তো মনে রাখো, নিউক্লিক অ্যাসিড, নিউক্লিক অ্যাসিড, এই নিউক্লিক অ্যাসিডটাকে ভাঙবো সারা জীবন। মনে রাখবা যে নামের শেষে যদি এস থাকে তাহলে এটা ডেফিনেটলি একটা এনজাইম। তবে এনজাইমে এস ছাড়াও অন্য কিছু থাকতে পারে, যেমন পেপসিন, তবে এস থাকা মানে সেটা হচ্ছে একটা এনজাইম। তাহলে নিউক্লিক অ্যাসিডকে ভাঙছে, আমি একটু বাংলায় লিখি, সব ইংলিশ হলে আবার অনেক কষ্ট পেতে পারো। তাহলে সেই এনজাইমটার নাম হচ্ছে নিউক্লিয়েজ। সেই এনজাইমটার নাম কি বলো? নিউক্লিয়েজ। ওকে, এখন খেয়াল করো তো, এই যৌগটা হচ্ছে নিউক্লিওটাইড। বলো এই যৌগটা কি? নিউক্লিওটাইড। তাহলে আমি যদি নিউক্লিওটাইডকে ভাঙি, তাহলে নিউক্লিওটাইড লিখলাম, তার শেষে এস দিব, তাহলে সেটার নাম হয়ে যাবে নিউক্লিওটাইডেজ। আর যদি আমি নিউক্লিওসাইডকে ভাঙি, তাহলে যে এনজাইম পাবো তার নাম হয়ে যাবে
নিউক্লিওসাইডেজ। বলো তার নাম কি হয়ে যাবে? নিউক্লিওসাইডেজ। আবার বলো তার নাম নিউক্লিওসাইডেজ। তাহলে এখন যদি তোমাকে বলে নিউক্লিওসাইডেজ এনজাইম কি উৎপন্ন করে, তাহলে নিউক্লিওসাইডেজ সে নিউক্লিওসাইডকে ভাঙে, তাহলে সে উৎপন্ন করবে শর্করা নাইট্রোজেন বেস। সে কি ফসফরিক অ্যাসিড উৎপন্ন করবে? জিন্দেগিতেও না। তাহলে নিউক্লিওসাইডেজ কি উৎপন্ন করবে? শর্করা আর নাইট্রোজেন বেস। ক্লিয়ার? তাহলে যদি বলে নিউক্লিওটাইডেজ কে ভাঙলে কি উৎপন্ন হবে, তাহলে নিউক্লিওটাইডেজ নিউক্লিওটাইডকে ভেঙে নিউক্লিওসাইড আর ফসফরিক অ্যাসিড করবে। এখন অপশনে যদি এই দুইটাও থাকে সেটাও তুমি রাইট ধরে নিবা, কারণ কারণ এইটার আবার তো এটা আসলো, কিন্তু এটাকে ভেঙে তো আবার আমরা পরে এটাই পাবো। সো এটা বহুপদী না দ্বিপদী না সিঙ্গেল বেস, সেটা একটু তোমাদের চিন্তা করতে হবে বা খেয়াল করতে হবে। আর যদি বলে নিউক্লিয়াস কি করে, সে নিউক্লিক অ্যাসিডকে ভেঙে নিউক্লিওটাইড করে। যদি অপশনে এরকম থাকে নিউক্লিক অ্যাসিডকে ভেঙে নিচের কোনটি তৈরি করে না, যদি এরকম প্রশ্ন আসে এবং অপশন যদি থাকে পেন্টোজ সুগার, নাইট্রোজেন বেস, ফসফরিক অ্যাসিড এবং আরেকটা আমি ধরো দিয়ে দিলাম অন্য কিছু, সেটা হতে পারে HCl। তাহলে এখানে তুমি বুঝতেই পারছো যে নিউক্লিক অ্যাসিডকে ভেঙে তো নিউক্লিওটাইড করে, অপশনে তো নিউক্লিওটাইড নাই, আবার HCl এটাও তো নাই। তাহলে কি ব্ল্যাঙ্ক রাখবা? না, তখন তোমাকে চিন্তা করতে হবে, যেহেতু নিউক্লিক অ্যাসিডকে ভাঙে আর নিউক্লিক অ্যাসিড মূলত তো এই তিনটা জিনিস নিয়ে গঠিত হয়া, তাহলে এই তিনটা জিনিস তো রাইট, তাহলে এইটা তো আর কখনোই হয় না। তখন তোমাকে সিঙ্গেল বেসড আনসার হলে এটাই আনসার দিয়ে দিতে হবে। আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো, যেটা আমি একটু ধারণা দেওয়ার চেষ্টা করলাম। তো আজকে মূলত আমি পড়বো নাইট্রোজেন বেস নিয়ে, এর স্ট্রাকচার নিয়ে। কারণ আমরা যখন এই নাইট্রোজেন বেসের সাথে পেন্টোজ সুগারের বন্ড দিব, আমরা সবসময় ছোটবেলা থেকে শিখে এসেছি, অলওয়েজ শিখে এসেছি, এ পাশে এ পাশে টি, দাও দুইটা হাইড্রোজেন বন্ড। কখনো কখনো আবার স্যাররা সতর্ক করে দেয়, হাইড্রোজেন বন্ড কিন্তু দুর্বল বন্ড, একটু ডট 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 দাও, এই তো। কিন্তু এই এর স্ট্রাকচার কেমন এটা আমরা জানি না। আজকের ক্লাসে ইনশাআল্লাহ আমরা সেই স্ট্রাকচারটা শিখবো। কারণ আমরা যদি সেই স্ট্রাকচারটা না শিখি তাহলে আমরা কখনোই আনসার করতে পারবো না। অর্থাৎ আমাদের মনের যে প্রশ্নগুলো, হ্যাঁ এই যে দেখো এটা হচ্ছে ডিঅক্সিরাইবোজ সুগার, তাহলে এই স্ট্রাকচার যদি না জানি তাহলে আমরা কিভাবে বুঝবো হাইড্রোজেন বন্ডটা কার কার মধ্যে? আমরা এই পড়াগুলো বুঝবো না, আমরা এই পড়াগুলো কখনোই বুঝবো না। এই যে দেখো এই যে বন্ড তৈরি হয় NHN NHO, কি এ মাথার উপর দিয়ে চলে যাবে। সো আমাকে বুঝতে হবে, আমাদেরকে বুঝতে হবে। সো স্টার্ট আজকের আসল পড়া। এতক্ষণ যা বললাম সবাই মোটামুটি বোঝো পারো, তো আজকের আসল পড়া স্টার্ট, যেটা দিয়ে আমরা অনেক কিছু বুঝতে পারবো। সবাই হেডলাইন দাও নাইট্রোজেন বেস, হেডলাইন দাও নাইট্রোজেন বেস, সবাই হেডলাইন দাও। আচ্ছা তোমাদের প্রশ্ন করেছি কি জানি, একটা প্রশ্ন করেছি, এই এনজাইমগুলো নিউক্লিয়েজ, নিউক্লিওটাইডেজ, নিউক্লিওসাইডেজ কোন রসে থাকে? দেখি কে আনসার করেছে সঠিক, দেখি। ওকে, ভেরি গুড তাইবা ইসলাম, অসাধারণ, আন্তরিক রস, কংগ্রেটস, ভেরি গুড আন্তরিক রস। অনেকেই বলেছে, তনয় ধালি বলেছে, নিশাদ বলেছে, রাফিয়া, তারুণ্যের শতদল, তরি, ভেরি গুড, জাহান, পিকে, অসাধারণ, থ্যাংক ইউ, খুবই ভালো হয়েছে, ভেরি গুড। সো ক্লিয়ার আছে ভাই, আমি আর একটা ফোনেও কিন্তু দেখছি ক্লিয়ার আছে, কোনো আটকাচ্ছে না। যাদের আটকাচ্ছে তাদের নেট প্রবলেম। সবাই হেডলাইন দিয়ে দাও নাইট্রোজেন বেস, আমাদের মেইন পড়া, যেটা নিয়ে আমরা অনেকেই অত ডিটেলস পড়ি না। আমরা আজীবন ATCG, এই টি এর জায়গায় ইউ, দ্যাটস অল। এবং পরীক্ষায় এতই সহজটাই আসে, কি করবো, এতটুকুই জানলেই হ্যাঁ ডাক্তারিতে চান্স পাওয়া যায়, হ্যাঁ বিভিন্ন জায়গায় ভালো জায়গায় চান্স পাওয়া যায়। সো পড়তে হয় না, কিন্তু আমরা পড়বো, আমরা শিখবো যে জিনিসগুলো আমাদের ক্লাসে পড়া হয় না, আমরা এভাবে শিখবো। স্টার্ট করি তাহলে। নাইট্রোজেন বেস বা নাইট্রোজেন ঘটিত ক্ষারক, একটু বাংলা ইংলিশ দুটোই লিখে দিই। নাইট্রোজেন ঘটিত ক্ষারক, ওকে। তো এই নাইট্রোজেন ঘটিত ক্ষারক
নিউক্লিক অ্যাসিড ফর্ম করে। অনেক নাইট্রোজেন ঘটিত ক্ষারক আছে, তবে নিউক্লিক অ্যাসিড ফর্মেশনে যে নাইট্রোজেন ঘটিত ক্ষারকগুলো ব্যবহার হয় তাদেরকে দুইটা ভাগে ভাগ করা হয়। একটার নাম হচ্ছে পিউরিন, একটার নাম হচ্ছে পিউরিন, PURINE পিউরিন, এবং আরেকটার নাম হচ্ছে পাইরিমিডিন। আমি যদি একটু ইংরেজিতে লিখি, পাইরিমিডিন। ক্লিয়ার? তাহলে নাইট্রোজেন ঘটিত ক্ষারকগুলোকে দুই ভাগে ভাগ করা হয়েছে, পিউরিন এবং পাইরিমিডিন। প্রথমে যেটা আমরা সবাই পড়ি সেটাই আগে আসি, তারপর কঠিনের দিকটাতে আমরা যাচ্ছি। সেটা হচ্ছে পিউরিন আর পাইরিমিডিনের মধ্যে পিউরিন ক্ষারকগুলো হচ্ছে দুই ধরনের আর পাইরিমিডিন ক্ষারকগুলো তিন ধরনের। পরীক্ষায় আসে নিচের কোনটি পিউরিন নয়, নিচের কোনটি পাইরিমিডিন নয়, পরীক্ষায় আসে। তো অপশন দেখলে আশা করি পারা যায়, কারণ পাইরিমিডিন নামের মধ্যে রস্যই আছে, পিউরিনে কিন্তু রস্যই নাই। তাই এভাবে মনে রাখা যায় যে পাইরিমিডিনে যেহেতু রস্যই আছে, তাহলে যে ক্ষারকগুলোর নামে রস্যই আছে তারাই হচ্ছে পাইরিমিডিন। যেমন যেমন নাম্বার 1 সাইটোসিন, সেখানে দেখো রস্যই আছে। ইউরাসিল রস্যই আছে, এন্ড থাইমিন সেখানেও কিন্তু রস্যই আছে। তো এখানে আমি তোমাদেরকে একটা সতর্ক করে দিতে চাই, ক্লাস 9-10-এ অনেকেই একটা ভুল শিখে এসেছো। টিচার যদি একটু চালাকি করে এখানে একটু স্টার চিহ্ন দাও, তাহলে পরীক্ষায় তোমরা বুড়ারাও ভুল করতে পারো। কি সেই চালাকি? যারা নবম দশম শ্রেণীর বই পড়েছো এবং মনে আছে, অথবা এমনও হতে পারে 9-10-এর কোনো বাচ্চাও যদি ভিডিওটা দেখো, দেখবা 9-10-এর বইয়ে থাইমিন না লিখে লেখা আছে থায়ামিন। এটা টোটালি রং, বিকজ থায়ামিন মানে হচ্ছে ভিটামিন B1। থায়ামিন মানে হচ্ছে ভিটামিন B1, বাট আমরা যেটা পড়ছি সেটা হলো থাইমিন। এবং বিলিভ করবা না, অনলাইন আমি যত পরীক্ষা দিয়েছি আমাদের এই MBBS রিলেটেড জেনেটিক্সের উপর, এই ভুলটা কিন্তু ওরা করিয়ে দেয়, যাতে মানে তোমরা একটু ডাইভার্ট হয়ে যাও নামটা। তাহলে মাইন্ড ইট, আসতে পারে কোনটি পাইরিমিডিন ক্ষারক নয়, সেখানে দেখা গেল এরকম একটা নাম দিয়ে দিতে পারে থায়ামিন, কিন্তু থায়ামিন কিন্তু না। থায়ামিন হচ্ছে ভিটামিন B1। বলো থায়ামিন কি? ভিটামিন B1। বাট আমাদের যে ক্ষারক সেটা কিন্তু হচ্ছে থাইমিন। সো মাইন্ড ইট। ওকে, তাহলে আমি এটা একটু মুছে দিলাম। তাহলে আশা করছি পাইরিমিডিন কারা সেটা তোমরা পারবে নাম দেখে। রস্যই থাকবে। কি থাকবে ভাইয়া? রস্যই। পাইরিমিডিনের রস্যই, বাকি সবগুলোতেই রস্যই। এবং এদেরকে প্রকাশ করা হয় তাদের ইংলিশ লেটারের প্রথম, ইংলিশ ওয়ার্ডের প্রথম যে লেটার, সাইটোসিন C, ইউরাসিল U, এন্ড থাইমিনকে T দ্বারা। থাইমিনকে কি দ্বারা? T দ্বারা। আর পিউরিন যে দুই ধরনের, এই দুইটার নামে এখানেও রস্যই নাই, এখানেও রস্যই নাই। একটা হচ্ছে অ্যাডেনিন এবং আরেকটা হচ্ছে গুয়ানিন। একটা হচ্ছে অ্যাডেনিন এবং আরেকটা হচ্ছে কি? গুয়ানিন। এবং অ্যাডেনিনকে প্রকাশ করা হয় A দ্বারা, গুয়ানিনকে প্রকাশ করা হয় G দ্বারা। সাথে এমসিকিউ এর জন্য যেটা মনে রাখতে হয় সেটা হলো এই নামগুলো কেন দেওয়া হয়েছে। এই নামগুলো দেওয়ার কারণ হচ্ছে অ্যাডেনিন, এই কথাটা আসে অ্যাডেনো থেকে। তাহলে অ্যাডেনিন কথাটা আসে কোত্থেকে? অ্যাডেনো থেকে। অ্যাডেনো অর্থ হচ্ছে গ্ল্যান্ড বা গ্রন্থি। সো গ্ল্যান্ড বা গ্রন্থি থেকে, থাইমাস গ্রন্থি থেকে, এই গ্ল্যান্ড থেকে এটা আবিষ্কার হয় দেখে এর নাম হয়েছে অ্যাডেনিন। সো আমি এখান থেকে একটা প্রশ্ন করতে চাই, যে পারবে তার জন্য অনেক দোয়া। সেটা হচ্ছে তোমাদের বইয়েরই প্রশ্ন হচ্ছে অ্যাডেনো ভাইরাস কি রোগ করে? যেহেতু আমি বলেই দিলাম, তাহলে অ্যাডেনো মানে কি? কমন সেন্স অ্যাপ্লাই করে বলো, অ্যাডেনো ভাইরাস কি রোগ করে?
যেমন যেমন SARS-CoV-2 COVID-19 এই রোগ করে, সেরকম অ্যাডেনোভাইরাস কি রোগ করে তোমরা একটু আমাকে জানিয়ে দাও। তাহলে অ্যাডেনিন কথাটা এসেছে কি থেকে? অ্যাডেনো গ্রন্থি থেকে। এখন প্রশ্ন হচ্ছে গুয়ানিন আসছে থেকে? খুবই মজার, গু থেকে। আমরা সবাই জানি গু মানে কি হাগা বা মল পায়খানা, তাই না? তাহলে গুয়ানিন আসছে গু থেকে। গু মানে মল থেকে। কিসের মল? পাখি ও সিবার্ডের পড়ন্ত মল থেকে। তাহলে পাখি ও সিবার্ডের পড়ন্ত মল থেকে। সো মনে রাখবা গু আসছে কি? গু থেকে। তাহলে বলো তো আরো একটা প্রশ্ন করি, গু যদি গু থেকে আসে তাহলে ইউরাসিল, ইউরো থেকে তো ইউরিন হয়, তাহলে ইউরিন কি মুতু থেকে আসছে? বলো ইউরিন কি মুতু থেকে আসছে কিনা, এটাও প্রশ্ন করলাম। একসাথে দুইটা প্রশ্ন করলাম। অ্যাডেনোভাইরাস কি রোগ করে, এটাকে বলে কোরিলেশন। এখানে অ্যাডেনো পেয়েছো, এখানেও অ্যাডেনো, সো একসাথে অ্যাডেনো গুলোকে পড়ে ফেলতে হবে। তাহলে বলো তো ইউরাসিল কে পারে, এটা কি মুতু থেকে আসছে? ডিএনএ তেও কি হাগুমুতু আছে নাকি? সবখানেই তো হাগুমুতু আছে। সো এভাবে থাইমিন আসছে থাইমাস গ্রন্থি থেকে, সাইটোসিন আসছে সাইট মানে হচ্ছে কোষ থেকে। সো তোমরা আমাকে কমেন্ট করে জানাও, আমি তোমাদের কমেন্ট করছি। এইটুকু মোটামুটি তোমরাও জানো। এবার আসল খেলায় আসছি। ভাই আপনি আর কখন আসল খেলায় আসবেন? আপনার আসল খেলা তো শুরুই হচ্ছে না, এটা কোনো কথা? আয় বলো, মাথা ঘুরছে কার? নিশাতে। কেন মাথা ঘুরছে বই? এখন কি আন্তরিক রস বলে ভাই? তাইবা ইসলাম, নিউমোনিয়া। ওকে, ভেরি গুড। বানানো ভুল করেছে তোর, ঠিক করেছে তোরই। কংগ্রেটস। অনেকেই বানান ভুল করে, নিউমোনিয়া বানান। তোরই তোমার কাছে একটা প্রশ্ন, নিউমো মানে কি? কমেন্ট করে জানাও। হ্যাঁ, আরেকটা কি প্রশ্ন করেছি? হ্যাঁ বলেছে। ইউরাসিল কি মুতু থেকে এসেছে? হ্যাঁ আসছে। মাহমুদুল ম্যাক বলছে হ্যাঁ। না রে, ইউরাসিল ইউরিন মুতু থেকে আসে নাই। সো যে সায়েন্টিস্ট ইউরাসিল আবিষ্কার করেছে উনি ইউরিক অ্যাসিড, তোমরা নাম শুনেছো না? ইউরিক অ্যাসিড, এটা হচ্ছে বলতো তোমাদের বই আছে। দেখো কত প্রশ্ন খালি মাথায় ঘুরপাক খায়। বলো মানুষের প্রধান রেচন বর্জ্য তো ইউরিয়া। আজকে প্রশ্ন করতে করতে তোমাদের শেষ করে ফেলবো, একদম ঘুম চলে আসবে তোমাদের। মানুষের রেচন বর্জ্য, প্রধান রেচন বর্জ্য হচ্ছে ইউরিয়া। তাহলে কার প্রধান রেচন বর্জ্য? ইউরিক অ্যাসিড। আগে এটা কমেন্ট করো। কমেন্ট করতে করতে আমি আনসার দিচ্ছি। তো ইউরিক অ্যাসিড থেকে কি কি উৎপন্ন হয় সেটা দেখতে গিয়ে মূলত বিজ্ঞানী এই ইউরাসিলটা পান। সো ইউরাসিলটা মূলত ইউরিক অ্যাসিড থেকে আসছে, এই কারণেই নাম হচ্ছে ইউরাসিল, এটা মুতু থেকে না। তো আলটিমেটলি কিন্তু মুতুরই উপাদান হচ্ছে ইউরিক অ্যাসিড, তাই না? সেই হিসেবে তুমি মুতু বলতেও পারো। হাগুমুতু আর কোথায় কোথায় আছে জানো? আচ্ছা, ওকে, কি পড়ছিলাম? আবার একটা প্রশ্ন করেছি, কার প্রধান বর্জ্য, কার রেচন বর্জ্য হচ্ছে ইউরিক অ্যাসিড। এটার উত্তরের জন্য আমি অপেক্ষা করছি। জানাও, একজন জানালে আমি খুশি। প্রসিড করব পরের কথায়, আমাকে একটু জানিয়ে দাও। ভেরি গুড উৎস, কংগ্রেটস। ঘাস ফড়িং, তবে শুধু ঘাস ফড়িং না, অন্যান্য পতঙ্গেরও কিন্তু ইউরিক অ্যাসিড। যেহেতু তোমাদের বইয়ে ঘাস ফড়িং আলোচনা করা, ভেরি গুড। খুবই খুশি হলাম আমি। সাথে আমি একটু বলে দেই, যাদের প্রধান বর্জ্য ইউরিয়া তারা হচ্ছে ইউরিটেলিক প্রাণী। ইউরিটেলিক, তাহলে মানুষ হচ্ছে ইউরিটেলিক। আর যাদের প্রধান বর্জ্য ইউরিক অ্যাসিড তারা হচ্ছে ইউরিকোটেলিক প্রাণী। তাহলে বলো তো যাদের প্রধান বর্জ্য অ্যামোনিয়া তারা কি প্রাণী? আই রিপিট, এই প্রধান বর্জ্যের উপর প্রাণীকে 3 ভাগে ভাগ করা যায়। এটা আব্দুল আলিম স্যারের বইয়ের পড়া। তাহলে যাদের প্রধান বর্জ্য ইউরিয়া তারা হচ্ছে ইউরিটেলিক প্রাণী, যেমন মানুষ। যাদের প্রধান বর্জ্য ইউরিক অ্যাসিড তারা হচ্ছে ইউরিকোটেলিক প্রাণী। আমার প্রশ্ন, যাদের প্রধান বর্জ্য অ্যামোনিয়া তারা কি প্রাণী? সেটার উত্তর দাও, ততক্ষণ আমি এটা মুছতে থাকি। তাহলে এই পর্যন্ত মোটামুটি তোমরা জানো। এবার আসা যাক নেক্সট কাহিনীগুলোতে। প্রথম যে কথাটা আমি বলতে চাই এরপরে সেটা হলো যেটা পিউরিন, ছোট শব্দ কিন্তু ঝাল কিন্তু অনেক বেশি, বলে না ছোট মরিচের ঝাল বেশি, সাইজে কিন্তু এই
বড়। ভাই ছোট আবার সাইজে বড় মানে কি? মানে হচ্ছে ছোট এই সাইজে বড়, এরকম হতে পারে। তো পিউরিন এটার রিং হচ্ছে দুইটা। এটা রিং কয়টা বা বলয় কয়টা? দুইটা। এবার থেকে বোঝো। তাহলে পিউরিন অর্থাৎ যারা পিউরিন জাতীয় ক্ষারক তারা হচ্ছে দুই বলয়। তারা হচ্ছে দুই বলয়। আমি আসছি দুই বলয় কি জিনিস। আর যারা পাইরিমিডিন বড় নাম, তাদের স্ট্রাকচারটা একটু ছোট, তারা হচ্ছে এক বলয়। তাহলে যারা পিউরিন তারা হচ্ছে দুই বলয়, আর যারা পাইরিমিডিন তারা হচ্ছে এক বলয়। এখন দুই বলয় মানে কি? কেউ লিখবা না, আমি জাস্ট হ্যাপাজার্ডলি একটা লিখি। এই যে মনে করো বেনজিন, এটা একটা বলয়। এখন এর সাথে যদি আমি আরেকটা বেনজিন দিই, হয়ে গেল আর একটা বলয়। তাহলে এই যে স্ট্রাকচার, এটাকে আমরা বলবো দুই বলয় বিশিষ্ট একটা যৌগ। বুঝতে পেরেছো? আর যখন এরকম একটাই বলয় হবে, সেটা হবে এক বলয় বিশিষ্ট যৌগ। এখন কথা হচ্ছে এই যে এই যৌগটা দুইটা বেনজিন মিলে কি হয়? ন্যাপথালিন। ভুলে গেছি এসব। তো যদি এই যে দুই বলয় বিশিষ্ট যৌগটা, আমি যদি বলি এটা কত সদস্য বিশিষ্ট যৌগ? 1 2 3 4 5 6 7 8 9। এটা কত সদস্য বিশিষ্ট যৌগ? আচ্ছা 10। তাহলে কত? 10 মেম্বার, 10টা সদস্যের একটা কি যৌগ। এটা কত সদস্য বিশিষ্ট যৌগ? 1 2 3 4 5 6। কিন্তু কথা হলো আমি যদি বলি পিউরিন কত সদস্য বিশিষ্ট যৌগ, এটা তো দুই বলয়, তাহলে কি আনসার করবা? মনে রাখবা এভাবে, মনে রাখবা এভাবে, পিউরিনের যেহেতু দুইটা আছে, অ্যাডেনিন আর গুয়ানিন। অ্যাডেনিন লিখলে হয় অ্যাডেনিন, গুয়ানিন লিখলে হয় গুয়ানিন। দুইটার নামের শেষে কি আছে ভাই? দুইটার নামের শেষে আছে 9। সো আজীবন মনে রাখবা এরা দুই বলয় কিন্তু 9 সদস্যের। বলো কত সদস্যের? 9 সদস্যের। কিভাবে মনে রাখবা? যেহেতু পিউরিনের মধ্যে আছে অ্যাডেনিন, গুয়ানিন, নামের শেষেই আছে 9, সো এরা হচ্ছে 9 সদস্যের। চলো আমরা 9 সদস্যের বলয় এঁকে ফেলি। চলো আমরা 9 সদস্যের বলয় এঁকে ফেলি। এই যে আমি একটা 6 কার্বনের আগে একটা বলয় আঁকলাম, 6 কার্বনের আমি একটা বলয় আঁকলাম। যেহেতু 9 কার্বন আঁকবো, মানে 9 সদস্য আঁকবো, কার্বন না ঠিক, তাহলে এই যে 7 8 9 হয়ে গেল 9 সদস্যের। যারা বোঝো নাই দেখো 9টা কোণা আছে, সো এটা দুইটা বলয়, কোণা কিন্তু 9টা। কিভাবে? যে কোনো 5 থেকে তুমি গণো, 1 2 3 4 5 6 7 8 9। আবার তো এই দুটো ধরবো না। তাহলে এই হচ্ছে মূলত পিউরিনের স্ট্রাকচার। সো আজীবন মাথায় গেঁথে রাখো যে যখনই দুই বলয় বিশিষ্ট কোনো কিছু দেখবা পরীক্ষায়, যদি ছবি দিয়ে দেয়, তাহলে মাথায় থাকবে যে এটা হয় অ্যাডেনিন না হয় গুয়ানিন, এন্ড হাউ ইউ ডিফারেন্সিয়েট যে এটা অ্যাডেনিন না গুয়ানিন শেখাবো, যাতে পরীক্ষা আসলে তুমি এটা পারো। তা আশা করছি 9 সদস্যের যে দুই বলয় বিশিষ্ট পিউরিন, এইটুকু তোমরা বুঝতে পেরেছো। কোত্থেকে নাম্বারিং করতে হবে আমি বলছি। আর যেটা পাইরিমিডিন, সেটা যেহেতু এক বলয়, একটা বলয়, 6 কার্বন বিশিষ্টই একটা বলয়, তার মানে এটা হচ্ছে 6 সদস্যের। বলো এটা কত সদস্যের? 6 সদস্যের। তো 6 সদস্য কেন বললাম? কেন বললাম না 6 কার্বন বিশিষ্ট? কারণ এই কোণাগুলোতে কার্বন নাইট্রোজেন দুটোই থাকে, তাই আমি বলতে পারবো না যে 6 কার্বনের বা 6 নাইট্রোজেনের। সো আমি বললাম 6 সদস্যের। এবার আমাদেরকে জানতে হবে কয়টা নাইট্রোজেন থাকে, কয়টা কার্বন থাকে, কয়টা কি থাকে। ওকে, চলো তাহলে আমি এইটুকু আবার মুছে দেই, এইটুকু আবার মুছে দেই। সো এই স্ট্রাকচার মাথায় থাকবে কিনা? তাহলে কখনো যদি পরীক্ষায় এরকম এক বলয় বিশিষ্ট স্ট্রাকচার দিয়ে বলে যে এইটা কি, এইটা কার সংকেত, তাহলে তোমার মাথায় আসবে যেটা পাইরিমিডিনের সাইটোসিন, ইউরাসিল না হয় থাইমিনের সংকেত। এখন এদের মধ্যে কোনটা, সেটাতে আমি আসছি ভাইয়া, সেটাতে আমি আসছি। তো এবার আসো এদের সংকেতটা আমরা লেখা শিখবো। প্রথমে আমরা সাধারণ সংকেত লেখা শিখবো। অর্থাৎ দুটাই তো পিউরিন, তাহলে পিউরিনের একটা সাধারণ সংকেত আছে, আছে না? যেমন অ্যালকেন একটা সাধারণ সংকেত আছে, কিন্তু ইথেন আলাদা,
তারপর আর কি কি আছে, মিথেন আলাদা, এরকম কি আলাদা আছে না, প্রোপেন আলাদা, বিউটেন আলাদা। তো আমরা আগে সাধারণ সংকেত শিখবো, কারণ আমি যদি সাধারণ সংকেত না বুঝি তোমাদের অনেকের একটা হেভি কমন প্রশ্ন আমি একটু পরেই বলছি, দেখো না আমি এখনই বলছি। সেই প্রশ্নটা কি দেখো, আমি পিউরিনের সাধারণ সংকেত লিখবো, পাইরিমিডিনের সাধারণ সংকেত লিখবো, ক্লিয়ার? এবং মনে রাখবা যে এরা যেহেতু নাইট্রোজেন বেস আর জৈব যৌগ, তাহলে কার্বন হাইড্রোজেন তো আছেই, যেহেতু নাইট্রোজেন বেস তাহলে নাইট্রোজেন থাকবে, বলো তাহলে কি থাকবে, নাইট্রোজেন থাকবে। একইভাবে এরাও কার্বন হাইড্রোজেন আর নাইট্রোজেন বেস থাকবে, তাহলে এদের সাধারণ সংকেতে CHN থাকবে, যেহেতু নাইট্রোজেন বেস তো থাকবেই, আর যেহেতু জৈব যৌগ কার্বন হাইড্রোজেনও কি থাকবে। এখন কয়টা করে থাকবে আমি মনে রাখতাম কিভাবে, আগে সেটা বলি। মনে রাখতাম এভাবে, এই 6টা জিনিসের মাঝখানে যে 4টা আছে না ভাই, এই 6টা জিনিসের মাঝখানে যে 4টা আছে না, আছে তো, এই 4টাতে তুমি কয়টাতে, 4টাতে, কয়টাতে, 4টাতে তুমি ভাইয়া 4 দিয়ে দাও, 4টাতে কি দিয়ে দাও, 4 দিয়ে দাও। আমরা কিন্তু ভাইয়া এই জিনিসগুলো শিখলেই আমরা ডিএনএ পড়তে পারবো, ডিএনএ এর ভাষা বুঝতে পারবো ভাইয়া, ঠিক আছে? তো যেহেতু এই নাইট্রোজেন বেস শিখলেই আমরা ভাষা বুঝতে পারবো, ওই ভাষা আন্দোলনের সাল মনে রাখো 52, ঠিক আছে? এখন আমার কথা হচ্ছে কার্বন 5টা, এখানে নাইট্রোজেন 2টা। এখন তুমি দুই ভাবে মনে রাখতে পারো, তাহলে মেইন যেটা আমি এখন বলতে চাই যে এখানেও নাইট্রোজেন বেস আছে, এখানেও নাইট্রোজেন বেস আছে, এর নাইট্রোজেন বেস 2টা, এর 4টা। যদি ভুলে যাও যে 52 ছিল না কি ছিল, খেয়াল করো ভাইয়া, পাইরিমিডিন বানানে দেখো ডাই মানে 2টা কি এন, বলো পাইরিমিডিন বানানে কি ডাই এন, মানে মাইন্ডিড, এরই নাইট্রোজেন 2টা। কি বলেছি, এরই হচ্ছে নাইট্রোজেন 2টা, আর এর হচ্ছে নাইট্রোজেন বেশি। সো বলো সংকেত মনে থাকবে কিনা? এবার তোমাদের যেটা মাথা পাগলা হয়ে যায় প্রশ্ন করতে করতে টিচার আর জবাব দিতে পারে না, আসলেই তো কেন এমন হলো, কি প্রশ্ন আমি তোমাদেরকে বলে দিচ্ছি। এই দেখো তোমাদের প্রশ্ন, মনে করো আমি স্টুডেন্ট, ফাহাদ ভাইয়া পড়াইলো, আমি এখন ফাহাদ ভাইয়ার স্টুডেন্ট, আমি এখন প্রশ্ন করব, ভাইয়া আপনি তো বললেন, এই যে দেখো ভাইয়া আপনি তো বললেন যে পিউরিনে নাইট্রোজেন 4টা, হাইড্রোজেন 4টা, কার্বন 5টা। ভাইয়া দেখেন তো অ্যাডেনিন, দেখেন অ্যাডেনিন, এটা কি ভাইয়া, এটা হচ্ছে পিউরিন। তাহলে ভাইয়া এই যে দেখেন 1টা হাইড্রোজেন, 2টা হাইড্রোজেন, ভাইয়া 3টা হাইড্রোজেন, ভাইয়া H2 5টা হাইড্রোজেন। ভাইয়া আপনি দেখালেন পিউরিনে 4, কিন্তু ভাইয়া স্ট্রাকচারে 5, মাথা উল্লে গেছে, এর ব্যাখ্যা আর পাও না। কয়জন জানো, হাত তুলো তো ভাই, কয়জন জানো এর ব্যাখ্যা, কয়জন জানো, হাত তুলো যে আমি জানি, বলো কয়জন জানো, স্টুডেন্টদেরকে বলছি, টিচাররা অনেক আছে, জানলেও জানতে পারে, কয়জন জানো বলো তো, যে আমি স্ট্রাকচারে বললাম হাইড্রোজেন 4টা, হায় খোদা বইয়ে দেখি হাইড্রোজেন 5টা, মানে কি, কেমনে কি এসব, সেই এক্সপ্লানেশনটা ইনশাআল্লাহ আমরা আজকে শিখে ফেলবো। ওকে, কারণ তোমরা সাধারণ সংকেত পড়েছো ভাইয়া, কি পড়েছো, সাধারণ সংকেত পড়েছো। হ্যাঁ, সাধারণ সংকেত এন দিয়ে হইলে ভালো হইতো, তাহলে আমরা হয়তো ওটা কত কার্বন মিলাইতাম, কিন্তু এটা সাধারণ সংকেত, অর্থাৎ এর সাথে কিছু যোজন বিয়োজন হয়ে কিন্তু এই নামগুলো আসবে। এই সাধারণ সংকেতের ছবি আর তোমাদের হাসান স্যারের বইয়ে দেওয়া নাই, তাই মাথা উলাই গেছে। তাই যদি এই দুইটার পাশে সাধারণ সংকেতের ছবিটা দিত, আর কোনো কিন্তু সমস্যা ভাই থাকতো না। এই জন্য একটু একাধিক বই পড়তে হবে। তোমাদেরই অন্য কোনো পাঠ্য বইয়ে অবশ্যই হয়তো বা কি আছে, সাধারণ সংকেত দেওয়া আছে, শিওর, নাহলে আমি জানলাম কেমনে, আমি তো তোমাদের বইগুলো পড়ি তোমাদেরকে পড়াচ্ছি, অবশ্য ভাই গুগলও করতে পারি, যাই হোক। ওকে, পিকে জানো, পিকে তুমি তাহলে লাইভে চলে আসো ভাই, আমাকে একটু শিখায় দাও পিকে। চলো, অনেকের প্রবলেম কিনা বলো, অনেকের প্রবলেম কিনা, এটা অনেকের প্রবলেম না যে ভাই আপনি বললেন হাইড্রোজেন 4টা, কেমনে কি হলো, বইয়ে তো মেলে না, বইয়ে তো 5টা। চলো আমরা আজকে সেই এক্সপ্লেনেশনটা তোমাদেরকে দিয়ে দিব। তার আগে একটা কথা বলে রাখি, এখন আমরা নাম্বারিং করব, আমরা 1 2 দেওয়া শিখি আগে। চলো, কোথা থেকে 1 ধরবো, এইখানে 1, কোথায় 1 ধরবো, চলো আগে আমরা নাম্বারিং করা শিখি। এই স্ট্রাকচারগুলোই তো আমরা শিখাচ্ছি আজকে, আমাদের আজকের পড়াই তো এটা। ভেরি গুড, অ্যাডেনোভাইরাস, যারা ভাইরাল নিউমোনিয়া দিয়েছো,
ভেরি গুড, কংগ্রেটস। চলো তাহলে কি বলেছি, পিউরিনের স্ট্রাকচার ঝটপট একবার 9 সদস্যের। বলো কয় সদস্যের? 9 সদস্যের। তাহলে আমি দিলাম 6 7 8 9 হয়ে গেল। আর পাইরিমিডিন 6 সদস্যের, দিয়ে দিলাম 6। সো মনে রাখবা এখানে দুইটা বলয় আছে, এই দুইটা বলয়ের মধ্যে একটা বলয় বড় একটা ছোট, যদিও সাইজে এটা কি মনে হয় বড় মনে হচ্ছে, কিন্তু এটা 6 সদস্যের, এটাই তো বড়। তো মনে রাখবা যার দুইটা বলয়, সো এই দুইটা বলয়ের বেলায় যেটা 6 সদস্যের, সেইটার নাম্বারিং করব আমরা ঘড়ির কাঁটার বিপরীতে, সেইটার নাম্বারিং করব ঘড়ির কাঁটার বিপরীতে, আর বাকিটা হবে ঘড়ির কাঁটার দিকে। এবং বেসিক্যালি যারা এক বলয় এরা সব হচ্ছে ঘড়ির কাঁটার দিকেই আমরা নাম্বারিং করব। কিভাবে নাম্বারিং করব? ঘড়ির কাঁটার দিকেই নাম্বারিং করব। শুধুমাত্র দুই বলয়ের যেটা প্রথমটা সেটা হচ্ছে কি ঘড়ির কাঁটার বিপরীতে। এবং এবং আমি তাহলে একটু ঘড়ির কাঁটার বিপরীত থাক, এটা হচ্ছে এখান থেকে আমি স্টার্ট করব, এটা হচ্ছে 1 নাম্বার। বল এটা কি 1 নাম্বার। আমি বলছি না এটা 1 নাম্বার কার্বন না 1 নাম্বার নাইট্রোজেন না কিছু, এটা হচ্ছে 1 নাম্বার। এটা হলো 2 3 4 5। আগে আমরা এটাকে ঠেকাবো, এই বলয়টাকে আমরা আগে ঠেকাবো। তাহলে 5 হয়েছে, এটা হচ্ছে ভাইয়া 6। এবার কি করব, এইটাকে ঘড়ির কাঁটার দিকে, অর্থাৎ 7, সো ঘড়ির কাঁটার দিকে মানে তো এমনিতেই হবে, এদিকে তো আসছে না। 8 9 নাম্বার দেওয়া শেখো। তো আশা করছি নাম্বার দেওয়াটা তোমরা পারবে। এটা এদিক দিয়ে দিবা, অর্থাৎ এদিক দিয়ে 6 পূরণ করে দেন 7 8 9। ওকে, এতটুকু পারবা কিনা একটু কমেন্ট করে আমাকে জানিয়ে দাও তো ভাই, এতটুকু পারবা কিনা বা এতটুকু বুঝছো কিনা একটু কমেন্ট করে জানিয়ে দাও। ওকে, বুঝতে পেরেছো? তাহলে যেটা পাইরিমিডিন সেটা নাম্বারিং করবে এই দিকে, কিন্তু এখান থেকে শুরু হবে 1 নাম্বার। সো 1 2 3 4 5 6। তাহলে এট ফার্স্ট এই নাম্বারিং করাটা শেখো, এবং আশা করছি এই নাম্বারিং করাটা তোমরা এখন আর ভুল হবে না ইনশাআল্লাহ, এটা তোমরা এখন পারবে। যদি এটা তোমরা পেরে যাও, এইবার আমরা কত নাম্বারে নাইট্রোজেন বসবে, কত নাম্বারে কার্বন বসবে আমরা এবার সেটা শিখব। তো মনে রাখবা পাইরিমিডিন সেখানে আমরা পড়েছি 2টা নাইট্রোজেন, আর পিউরিনে আমরা দেখলাম 4টা নাইট্রোজেন। বলো কয়টা নাইট্রোজেন? 4টা। আর পাইরিমিডিনে 2টা। সো একটা পর পর নাইট্রোজেন বসবে, কখনোই পর পর থাকবে না নাইট্রোজেন। তাহলে পাইরিমিডিনের এই 1 নম্বরে থাকবে নাইট্রোজেন, সো মনে রাখো 1 এ থাকবে নাইট্রোজেন এবং একটা পর আরেকটা, অর্থাৎ 3 এ থাকবে নাইট্রোজেন। যেহেতু পাইরিমিডিনে 2টাই নাইট্রোজেন থাকবে ভাইয়া, তাহলে সেই 2টা নাইট্রোজেন থাকবে 1 নং এবং 3 নম্বরে। বলো কত নম্বরে? 1 আর 3 এ। তাহলে এবার এইখানে যেহেতু 2টা বলা হয়, জাস্ট মেক এ সেন্স যে এর একটা বলয় তার 2টা নাইট্রোজেন থাকে, তাহলে এর 2টা বলয় 4টা থাকবে ডাবল। তার মানে প্রত্যেকটা বলয়ে বলো প্রত্যেকটা বলয়ে 2টা করে থাকবে। তো একটা বলয় 6 রিং, এটাও 6 রিং, তাহলে এরও এই 6 রিং এরও 1 এবং 3 এ নাইট্রোজেন থাকবে। ক্লিয়ার? এবং শেষের যে বলয় সেখানেও কয়টা নাইট্রোজেন দিব? 2টা নাইট্রোজেন। তো ভাইয়া শেষের বলয়ে তো আছেই 3 সদস্য, তাহলে 3 সদস্য যদি 2টা নাইট্রোজেন দাও আর নাইট্রোজেন যদি পাশাপাশি না বসে একটার পর বসে, তাহলে কমন সেন্স এই বলে একটা হবে 7 এ, একটা হবে 9 এ। তাহলে পিউরিন যে 2 বলয় সেখানে যে 4টা কি আছে? নাইট্রোজেন আছে, তারা বসবে 1 3 7 9 এ। ক্লিয়ার? এতটুকু মুখস্থ করে ফেলো, একদম মুখস্থ করে ফেলো, এবং আশা করি মনে থাকবে, যেভাবে বলেছি আশা করছি মনে থাকবে। ওকে, দেখো মনে থাকবে কিনা। তাহলে চলো আমরা এখন নাইট্রোজেন গুলো বসিয়ে দিই, চলো দেখি।
তাহলে এখানে একে নাইট্রোজেন, এটা মুছে দিলাম। তোমরা তো মনে হয় বুঝতে পারছো না, আহা কি দুঃখ। টিস্যু দিব, পানি মুছো। এখানে নাইট্রোজেন 3-এ, সাথে এখানে দিলাম নাইট্রোজেন এবং 9-এ দিয়ে দিলাম নাইট্রোজেন। ওকে, এবার পাইরিমিডিন আমরা সাধারণ স্ট্রাকচারটা কিন্তু আগে শিখছি। এই দুইটা স্ট্রাকচার তোমাদের হাসান স্যারের বইয়ে নেই, এটা অন্য যে কোনো বই হয়তো বা আছে। এখানে 1 নম্বরে আমরা দিয়ে দিলাম নাইট্রোজেন, 3 নম্বরে আমরা দিয়ে দিলাম নাইট্রোজেন। ওকে, 1-এ দিয়ে দিলাম নাইট্রোজেন, 3-এ দিয়ে দিলাম নাইট্রোজেন। তাহলে মোটামুটি নাইট্রোজেনের কাহিনী শেষ। তাহলে যেখানে যেখানে নাইট্রোজেন নাই সেখানে থাকবে কি কার্বন। তাহলে আমি দিয়ে দেই কার্বন। তাহলে 2-এ কার্বন, কার্বন, 5-এ কার্বন, কার্বন, কার্বন। এখানে 2-এ হচ্ছে কার্বন, 6-এ কার্বন, 5-এ কার্বন, 4-এ কার্বন। দেখো এতটুকু ক্লিয়ার কিনা? তাহলে একটা জিনিস লক্ষ্য করো যে পিউরিন এবং পাইরিমিডিনে সি থাকে, এইচ থাকে, এন থাকে, দুটোতেই থাকে CHN, CHN, CHN এবং অলরেডি আমরা CN সেটা কিন্তু লিখে ফেলেছি। এবং দেখো তো ভাইয়া, পিউরিনের বেলায় আমরা কি সংকেত করেছিলাম? C5H4N4। আর পাইরিমিডিনে আমরা কি পড়েছিলাম? C4H4N2। তাহলে আমরা এখন H শিখি নাই। তাহলে তোমরা আগে কার্বন আর নাইট্রোজেনের সংখ্যাটা কাউন্ট করো তো। এখানে নাইট্রোজেন 2টা, এই বলয় সাধারণ সংকেতে নাইট্রোজেন 2টা। এখানে কার্বন 4টা, গণনা করো 1 2 3 4। ক্লিয়ার? এবার আসো এটাতে, নাইট্রোজেন 4টা, 1 2 3 4। কার্বন 5টা, 1 2 3 4 5। ক্লিয়ার? তাহলে সাধারণ সংকেতে কার্বন নাইট্রোজেনের কাহিনী শেষ, কার্বন নাইট্রোজেনের কাহিনী শেষ। আমরা আসবো হাইড্রোজেনের কাহিনী নিয়ে। ততক্ষণে তোমরা বলো কেমন ঘুম পাচ্ছে? 12টা কি বেজে গেল? 12টা বেজে গেল। আমি ধারাবাহিকভাবে যেহেতু ক্লাস নিব, আমি খুবই খুশি। মাশাআল্লাহ, এখন পর্যন্ত 250 বাচ্চা তোমরা দেখছো। 12টা বেজে গেছে মানে কি 12:30 বেজে গেছে। আল্লাহু আকবার। ঠিক আছে, 53 মিনিট হয়েছে। আমরা কন্টিনিউ করব, আসছি। আরেকটু মজা, যখন তুমি পুরোটা শিখতে পারবে একটা ক্লাসে। আমি যদি এখন শেষ করে দেই, তুমি কি আটকে থাকলে না? পরে কি হবে বলা যায় না তো। সো আমি স্ট্রাকচারটাকে শিখে দেই, তারপরের মজাগুলো এবং 2-1টা ব্যাখ্যা দেই। আজকে অন্তত এই ব্যাখ্যাটা দিব, এর সাথে টি কেন, এর সাথে সি না কেন, জি না কেন, এটার ব্যাখ্যা আমি আজকে দিব। স্ট্রাকচার না শিখলে তো ভাইয়া ব্যাখ্যাটা দেওয়াটা একটু কষ্টকর হয়ে যাবে, তাই না? একটু ধৈর্য ধরো। তাহলে এখন আমরা যেটা শিখবো সেটা হচ্ছে স্ট্রাকচার। তো এখন আমরা মূলত হাইড্রোজেন বসাবো। বলো আমরা এখন কি বসাবো? হাইড্রোজেন। তো তার আগে একটা জিনিস তোমরা মাথায় রাখবে, এই যে 1 নং কার্বন যেখান থেকে শুরু হয়, 1 নং কার্বনের ঠিক বাম পাশটা বা উপরেরটা বাম পাশটা, এখানে আমরা একটা ডাবল বন্ড দিব এবং একটা পর পর ডাবল বন্ড দিয়েই যাব। তাহলে একটা পর এখানে ডাবল বন্ড, একটা পর এখানে ডাবল বন্ড। তাহলে এবার এখানে আসি, এখানে 1 নং কোনটা? এটা হচ্ছে 1 নং। তাহলে এর বামে বা উপরে ডাবল বন্ড দিলাম, দেন একটা পর ডাবল বন্ড, দেন একটা পর ডাবল বন্ড। এবার আসি, এখানে ডাবল বন্ড আছে, তাহলে একটা পর ডাবল বন্ড, একটা পর ডাবল বন্ড। কিন্তু এখানে ডাবল বন্ড দিলে এখানে তো ডাবল বন্ড আছে, তাহলে পাশাপাশি ডাবল বন্ড হচ্ছে, একটু গ্যাপ থাকুক, তাই কোনো আর এখানে ডাবল বন্ড নাই। তাহলে নাম্বারিং করা হলো, নাইট্রোজেন কার্বন বসানো হলো, ডাবল বন্ড বসানো হলো। আমাকে একটু জানাও ডাবল বন্ড বসানো প্রবলেম কিনা, ডাবল বন্ড বসাতে পারবা কিনা একটু আমাকে জানাও। যদি ডাবল বন্ড বসাতে পারো, এবার আর কখনো হাইড্রোজেন দুটোতেই যে 4টা কেন সেটা তোমরা ইনশাআল্লাহ পেয়ে যাবা। কিভাবে? এখন তোমরা হাত মিলিয়ে দাও, ছেলেমেয়েরা হাত মিলিয়ে দাও। অর্থাৎ নাইট্রোজেনের 3টা হাত, 1 আর 2 পূরণ হয়েছে, এখানে হাইড্রোজেন দেওয়া যাবে না। কার্বনের 4টা হাত, 2 আর 1 3, তাহলে আর একটা হাত ফাঁকা, তাহলে আমি এখানে একটা হাইড্রোজেন দিব, দিয়ে 4 হাত করে ফেলবো।
নাইট্রোজেনের 3 হাত, এপাশে 2 এপাশে 1, 3 পূরণ হয়েছে। কার্বনের 4 হাত, 2 আর 1 3, তাহলে আমি এখানে আরেকটা হাইড্রোজেন দিয়ে দিতে পারবো। কার্বনের 4 হাত, 1 2 3 4, ওকে। এই কার্বনের 4 হাত, 1 2 3 4, ওকে। নাইট্রোজেনের 3 হাত, 1 2 আর 1 হাত কই, তাহলে সেখানে আমি হাইড্রোজেন দিব। কার্বনের 4 হাত, 1 2 3 আর 1 হাত কই, সেখানে আমি হাইড্রোজেন দিব। নাইট্রোজেনের 3 হাত, 2 আর 1 3, স্ট্রাকচার কমপ্লিট। কাউন্ট করে দেখো হাইড্রোজেন 4টা কিনা, আমি কাউন্ট করে দিচ্ছি, 1 2 3 4। এটাই হচ্ছে পিউরিনের সাধারণ সংকেত, যেটা স্ট্রাকচারের ওই সংকেতের সাথে, আণবিক সংকেতের সাথে মিলে গেছে। এই সংকেতটা তোমাদের হাসান স্যারের বইয়ে দেওয়া নাই, অ্যাড করে নাও। ক্লিয়ার? পিউরিনের এটাই হচ্ছে সাধারণ সংকেত। এখন অ্যাডেনিন না গুয়ানিন, অ্যাডেনিন না গুয়ানিন, তাহলে কি মডিফাই, কি চেঞ্জটা আছে, সেই চেঞ্জটা আমরা পরে দেখবো। আগে তোমাকে সাধারণ সংকেত শিখতে হবে। পারবো কিনা বলো, সাধারণ সংকেত পারবো কিনা জানাও। যদি সাধারণ সংকেত পারো, এটাও আশা করি তোমরা পূরণ করতে পারবা। খেয়াল করো, নাইট্রোজেনের 3টা হাত পূরণ পূরণ, কার্বনের 4টা হাত, সবগুলোতে 3টা, তাহলে 4টা কার্বনে যদি তুমি 4টা হাইড্রোজেন দিয়ে দাও, এখানেও ভাইয়া হাইড্রোজেন হয়ে যাচ্ছে 4টা। এই দেখো সাধারণ সংকেত ক্লিয়ার। এটা তোমাদের হাসান স্যারের বইয়ে দেওয়া নাই, অ্যাড করে নাও। তাহলে দেখো এতটুকু বুঝতে পেরেছো কিনা। যদি সাধারণ সংকেত বুঝতে পারো, তাহলে ইনশাআল্লাহ অ্যাডেনিন গুয়ানিন 5টা জিনিস তো পরীক্ষায় তো ভাইয়া চিত্র দিয়েই দিতে পারে না বলো? বোর্ড পরীক্ষা যদি কখনো দিয়ে দেয়, দিয়ে বলে এটা কি, তখন কি হবে? তাহলে কিভাবে চিনবা, একদম ট্রিক্স অল্পের মধ্যে আমরা দেখাই দিব ইনশাআল্লাহ। জাস্ট ওয়েট আর কয়েক মিনিট শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। আমার বাবু কাঁদতেছে, আহা ঘুম চলে আসছে মনে হয়। হ্যাঁ ঘুমাবে, আমরাও শেষ করে দেবো ইনশাআল্লাহ। তোমাদেরও ঘুম, বাচ্চারও ঘুম, আমার ঘুম নাই, কি করব, শেষ করে দিচ্ছি, দাঁড়াও। কিন্তু আমি শিখাতে চাই যাতে আজকের ক্লাসটা করার পর তুমি যদি আর ক্লাস নাও করো, অন্তত যাতে বলতে পারো হ্যাঁ আমি এখন স্ট্রাকচার গুলো পারি, আমি এখন পারবো, দেখলেই পারবো। কি আমি খুঁজে পাচ্ছি না কেন লিঙ্কটা, কই গেল তোমাদের? তোমরা একটু জানাও তো সাধারণ সংকেত বুঝছো কিনা, এখন পারবা কিনা। এবং এই সাধারণ সংকেত তোমাদের বইয়ে দেওয়া না থাকার কারণেই যত ঝামেলারা হয়ে গেছে। ইনশাআল্লাহ পারবা। ওকে চলো আমরা আর তোমাদের আর আমরা টাইম নষ্ট না করে তো মনে রাখবা, এটা যদি হয় পিউরিন, সবার কাছে যদি বই থাকে, এবার বইয়ের সাথে মিলাবা। এটা যদি হয় পিউরিন, পিউরিন 2 ধরনের ভাইয়া, এই চলে গেলাম স্ট্রাকচারে। পিউরিন 2 ধরনের ভাইয়া, অ্যাডেনিন একটা এ আর একটা জি। বলো এ অ্যাডেনিন, এ ফর অ্যামিনো। বলো এ হচ্ছে অ্যাডেনিন, এ ফর অ্যামিনো। জাস্ট ট্রিক্স মনে রাখার ট্রিক্স, অপশন দেখলেই যাতে বুঝতে পারো। ওকে, এ ফর অ্যাডেনিন, চিল্লা বলো, চিল্লানে মার্কেট পাওয়া যায়। বলো এ ফর অ্যাডেনিন, এ ফর অ্যামিনো। আর জি ফর গু, গু গু ও একটু ভাই কাইন্ডলি ভাই, অক্সিজেন, গু ও ও ও গু। সো অক্সিজেন, দ্যাটস অল। জিন্দেগিতে আর ভুল হবে না। কি সেটা হলো অপশনে বা উদ্দীপকে যখনই আমি দেখবো 2 বলায়, চোখ বন্ধ করে আমার মাথায় 2টা জিনিসই ঘুরবে, অ্যাডেনিন আর গুয়ানিন, অ্যাডেনিন আর গুয়ানিন। যখনই দেখবো সেই 2 বলয়ের মধ্যে অ্যামিন গ্রুপ আছে, সেটা অ্যাডেনিন, আর ও আছে অক্সিজেন আছে, সেটা গুয়ানিন। কাহিনী শেষ। এবং সেই 2টা গ্রুপ বা সেই 2টা কই বসবে? মাথায় বসবে। কই বসবে? মাথায়। সো এখানে মাথা হচ্ছে এইটা, এই 6 কার্বনের এটাই হচ্ছে মাথা। তার মানে এটা হচ্ছে পিউরিনের সাধারণ সংকেত। যদি পিউরিনের এই 6 কার্বন এই মাথায় যদি অ্যামিন মূলক থাকে, বলো এই মাথায় যদি অ্যামিন মূলক থাকে, তাহলে এর নাম হয়ে যাচ্ছে, বলো কি নাম হয়ে যাচ্ছে? দিস ইজ অ্যাডেনিন, দিস ইজ অ্যাডেনিন, দিস ইজ অ্যাডেনিন।
তাহলে আমরা যদি এখন এর রাসায়নিক নাম লিখে ফেলি তাহলে কি হবে, কত কার্বনে অ্যামিন মূলক, 6 কার্বনে, তাহলে এর নাম হবে 6 অ্যামিনো। বলো কি নাম হবে, 6 অ্যামিনো। এটা কি, এটা পিউরিন, এটা পিউরিন। তাহলে পরীক্ষায় যদি আসে কোনটি, 6 অ্যামিনো পিউরিন। যেহেতু পিউরিন তার মানে অ্যাডিনিন না হলে গুয়ানিন, যেহেতু অ্যামিনো অ্যাডিনিন। আরে কি সোজা, কোনটি 6 অ্যামিনো পিউরিন, পিউরিন তার মানে হয় অ্যাডিনিন না হয় গুয়ানিন, অ্যামিনো অ্যাডিনিন, শেষ। বলো ক্লিয়ার কিনা, আয় বলো ক্লিয়ার কিনা, বলো ক্লিয়ার, ক্লিয়ার, বলো ক্লিয়ার, ঝাড়ি দাও, ঝাঁকা দাও, দেখো ক্লিয়ার কিনা। যদি ক্লিয়ার হয়ে থাকে এখন এইটাকে আমরা গু বানিয়ে দিব। চলো আমরা কিভাবে এটাকে গু বানিয়ে দিব সেটা দেখি। চলো এটাকে আমরা কিভাবে গু বানিয়ে দিব সেটা দেখব। এটাকে আমরা গু বানিয়ে দিব কিভাবে, কিভাবে, এই মাথার মধ্যে থাকবে সব সময় এই গুয়ের যে ও, এই ও থাকবে মাথার মধ্যে। বলো ও থাকবে মাথার মধ্যে। তাহলে একটা জিনিস লক্ষ্য করো তো ভাই সবেরা, একটা জিনিস লক্ষ্য করো সবাই, যেহেতু ও থাকবে মাথায়, ও এর কয়টা হাত ভাইজানেরা, বোনেরা, আপারা, কয়টা হাত, ও এর 2টা হাত। তাহলে এখানে আমরা 2টা হাত দিয়ে দিব, ঠিক কিনা। এখানে যদি আমি 2টা হাত দিয়ে দেই, ওটাকে মিলাতে গেলে তাহলে কার্বনের 4টা হাত হইয়া গেল 5টা। একটা বুঝতে হবে, আমরা কি এইখানে বুঝবো, এটা কি ফাটা কেষ্ট বানাই দিব না, একটা তো বন্ধ থাকবে। তাহলে এইখান থেকে একটা আমরা মুইছা ফেলবো। এবার প্রবলেম কি দাঁড়ালো, নাইট্রোজেনের 3টা হাত একটা কইমা গেল। এবার তো আছে আমাদের হাইড্রোজেন বাবাজি, যেখানে হাত ফাঁকা লাগাই দাও হাই, তাই না, হাত ফাঁকা হাই লাগাই দাও, শেষ কাহিনী ভাই। হ্যাঁ, হাত ফাঁকা থাকলে লাগাও হাই, কাহিনী শেষ হলো ভাই, শেষ, আমরা শেষ, শেষ হয়ে যাবে ভাই, হয়ে গেল। যদি হয়ে যায়, যদি হয়ে যায় তাহলে মাথায় রেখো এই এই গুয়ের মধ্যেও কিন্তু অ্যামিনোমূলক আছে, কিন্তু মাথায় অ্যামিন নাই। গুয়ের মধ্যে অ্যামিনোমূলক আছে কিন্তু মাথায় কি নাই, অ্যামিনমূলক নাই। সেই অ্যামিনমূলকটা আছে এই জায়গায়, অর্থাৎ এখানে আমরা একটা অ্যামিনমূলক দিয়ে দিব, এখানে আমরা একটা অ্যামিনমূলক দিয়ে দিব, এই যে, অর্থাৎ পিউরিনের মধ্যে, সরি অ্যাডেনিনের মধ্যে তোমরা এখানে একটা অ্যামিনমূলক পাইছো না, 2টা হাইড্রোজেন। তো এখানে অক্সিজেন দেওয়াতে তো 2টা হাইড্রোজেন দেওয়ার জায়গা নাই গা, তাহলে 2টা হাইড্রোজেন দেওয়ার জায়গা নাই, তাহলে একটা হাইড্রোজেন এখানে আসছে, আরেকটা হাইড্রোজেন এখানে দিয়ে H2 হলো, তো নাইট্রোজেন ওখানে একটা এক্সট্রা অ্যাড ছিল, সেই নাইট্রোজেনটাকে এখানে দিয়ে দিলাম। সো এই হচ্ছে গু, এই হচ্ছে গু, গুয়ানিন। তাহলে এটার রাসায়নিক নাম কি হবে, এটার রাসায়নিক নাম হবে 2 অ্যামিনো 6 অক্সো, আবার কোথাও কোথাও হাইড্রক্সো বলা, অক্সো পিউরিন। আমি জানি না, ভুলও হতে পারে নামকরণ, হ্যাঁ কোন কার্বন আগে বলবো, যাই হোক 2 অ্যামিনো 6 অক্সো পিউরিন, কোথাও আবার 6 হাইড্রক্সো পিউরিন দেওয়া আছে। তো এই হচ্ছে মোটামুটি গুয়ানিন। তাহলে যখনই তুমি পিউরিন দেখবা তোমার মাথায় হয় এ না হয় জি, কিন্তু যখন তুমি অক্সো দেখবা ছয় মাথায় ও, তাহলে সেটা তো গো গো জি, কাহিনী শেষ। বলো ইনশাআল্লাহ। এখন বই মিলাও, আমি 30 সেকেন্ড সময় দিলাম, বই যাদের আছে বই মিলায় দেখো যে এবার বুঝছো কিনা। তাহলে এবার তুমি যদি এইখানে দেখো হাইড্রোজেন নাইট্রোজেন ভ্যারি করবে ভাই, কিন্তু সাধারণ সংকেত, ওই যে সংকেত বইয়ে দেওয়া ওটা তো মানে অ্যাডিনিন গুয়ানিনের না রে ভাই, ওটা এদের পিউরিন যেটা সাধারণ সংকেত, সেই সংকেত থেকে তো অনেক কিছু বানানোই যায়। ওকে ওকে, যেমন যেমন স্টেরয়েড, স্টেরয়েড, স্টেরয়েডের সাথে যদি আমি OH দেই তাহলে হয়ে যাবে স্টেরল, কিন্তু তাহলে আমরা বলতে পারি না স্টেরল এক ধরনের স্টেরয়েড, পারি কি না, কারণ এটাকে আমরা কি অ্যাড করে এর সাথে অনেক কিছু মডিফাই করে অনেক কিছু বানাইছি, কিন্তু সেটা তো এরই থেকেই তৈরি, তাহলে এটাও এক ধরনের স্টেরয়েড। এরকমই হচ্ছে ব্যাপারটা ভাইয়া, এরকমই হচ্ছে ব্যাপারটা। তাহলে আর কয়টা আছে, 3টা, একদমই ভয় পায় না, শেষ হয়ে যাবে, শেষ হয়ে যাবে, শেষ হয়ে যাবে। এই বলে না সিনেমা শেষ হলে কি বলে, সিনেমা শেষ হলে শুটিং শেষ হলে কি কাট, এ আমরা কাট কাট, এই তো এই 3টেই তো বাকি না, কাট, সাইটোসিন, ইউরাসিল,
থাইমিন, সাইটোসিন, ইউরাসিল, থাইমিন, পরে কাট করে দিব, আজকের ক্লাস কাট শেষ। ওকে, কাট করে দিব ভাই, শেষ। ওকে, সো মাথায় যেটা রাখবা, এই তিনটাতেই যেহেতু এক বলয় করে থাকবে, এটাকে আমি 3 বার লিখছি। প্রথম কথা মনে রাখবে, এই যে কাঠ লিখছো, বলো কি লিখছো? কাঠ লিখছো। আচ্ছা, আমি যদি এত ঝামেলা না করে সবগুলোতে, এখন তো তোমরা কোথায় নাইট্রোজেন কার্বন সব তো বুঝছো, শুধু আমি এরকম একটা, কোনটা কয় নাম্বার সেটাও তো বুঝছো, এরকম করে দিয়ে এরকম করে 3টা আঁকি। তা দেখে যাতে আগে চিনতে পারো সেই হিসেবটা আমি একটু দেখাই। আগে কিভাবে দেখে বুঝবা, আমি আগে সেই হিসেবটা দেখাই, দেখেই চিনবা। সেটা হলো সাইটোসিন, ইউরাসিল, থাইমিন সব এক বলয় করে। বলো সব কি এক বলয় করে, এবং এটা হচ্ছে তার 1 নং কার্বন, রাইট? 1 নং কার্বন। 1 নঙ্গে কি থাকে সব জানিস তোরা। মনে রাখবা, এই 2 নং কার্বন এই জায়গায় থাকবে অক্সিজেন। তাহলে অক্সিজেন দেখেই কি বুঝবে ইউরাসিল? না ভাই, কিচ্ছু বুঝতে পারবা না, কারণ সবারই এই জায়গায় হয়ে গেছে কি অক্সিজেন। সব সময় মাথা দেখা চিনবা। কি দেখা চিনবা? মাথা দেখা। তাহলে আমরা সব সময় এই মাথাটা দেখবো ভাইয়া, এই মাথাটা দেখবো, এই মাথা দেখবো। বলো আমরা সব সময় কি দেখবো? এই মাথা দেখবো। একইভাবে প্রথমে যদি এই মাথায় আমরা অ্যামিন পাই, দেখা যাচ্ছে কিনা আমি জানি না, একটু চেক করে নেই। যদি আমরা এই মাথায় অ্যামিন পাই সেটা হচ্ছে সি, আর যদি আমরা এই মাথায় অক্সিজেন পাই সেটা হচ্ছে টি এবং ইউ। তাহলে কি বলেছি? ওইখানেও যেমন আমরা 2টা জিনিস বসাইছি, একটা অ্যামিন, একটা ও। কোথায় বসাইছি? মাথায় বসাইছি। সো এখানেও আমরা কি করব? মাথাটা দেখব, যে মাথায় অ্যামিন না ও। সিনেমা কাট হয়ে যাবে, কাট। তাহলে মাথায় যদি অ্যামিন থাকে তাহলে প্রথমে সি, আর মাথায় ও থাকলে ইউ অথবা টি। প্রশ্ন হচ্ছে ভাইয়া, মাথায় ও থাকলে ইউ হতে পারে, টিও হতে পারে, তাহলে আমি কেমনে বুঝবো? এটা ইউ না টি? ওয়েট ভাইয়া, থাইমিন বানানে কি আছে? থাই। বলো থাইমিন বানানে কি আছে? থাই। সো মনে রাখবা, এই থাইয়ের মধ্যে একটা মিথাইল গ্রুপ থাকবে। কাহিনী শেষ। কি বলেছি? এই থাইয়ের মধ্যে একটা মিথাইল গ্রুপ থাকবে, অর্থাৎ এই অক্সিজেনের পরেই যদি এখানে একটা তোমরা মিথাইল গ্রুপ পেয়ে যাও, বলো কি বলেছি? যদি তোমরা এখানে একটা মিথাইল গ্রুপ পেয়ে যাও, মিথাইল, সেটাই হবে ভাইয়া থাইমিন। বলো ক্লিয়ার কিনা? পারবা কিনা? এরপরে এখানে একটা দাগ হবে, সেগুলো তো আমরা এখন এমনি পারবো। নাইট্রোজেন কার্বন মিলায় কোথায় কয় হাত দিতে হবে, হাইড্রোজেন থাকবে নাকি সেটা তো এখন এমনি পারবো। আসলে এই কাহিনীটা পারবা কিনা বলো, বুঝছো কিনা? কাহিনী শেষ, কাট করে দিব। বাট আমি তোমাদের কমেন্ট জানতে চাই, তোমাদের আগ্রহ থাকলে আমি এরপরে কন্টিনিউ তো চলবে, কিন্তু আমি বলেছি আমি একটা ব্যাখ্যা দিব। কি বলেছি? একটা ব্যাখ্যা দিব। কেন ডিএনএ ফরমেশনের সময় এর সাথে শুধুমাত্র টি বন্ড করে আর সি এর সাথে শুধুমাত্র জি বন্ড করে। এই ব্যাখ্যাটা, এটার 2টা ব্যাখ্যা আছে। আজকে একটা সহজ ব্যাখ্যা দিব, আর যখন আমরা এই এ আর টি এর বন্ধনটা এইভাবে স্ট্রাকচার দিয়ে দেখাবো, তখন আমরা নেক্সট দিন সেই ব্যাখ্যাটা দেখব। তো আজকের ব্যাখ্যাটা দিতে থাকি। সেটা হলো, তোমরা যারা ডিএনএ এর স্ট্রাকচার একটা বারের জন্য পড়েছো, তারা জানো যে ডিএনএ হচ্ছে ডাবল হেলিক্স, এবং এই হেলিক্স 2টা পরস্পরের সাথে একদম সমান্তরালে থাকে। এই কথাটা বোঝো, সমান্তরাল মানে বোঝো, মানে কি বোঝো? আমি যদি দড়ি 2টাকে সোজা করি ভাই, সমান্তরাল মানে এ তো জীবনে হাত দিয়ে আঁকলে হবে না। সমান্তরাল মানে যেখানেই ব্যাস মাপো না কেন, এই দূরত্ব সেম। এইটা কি সমান্তরাল ভাই? কি বলছি ভাই, এ কি সমান্তরাল নাকি ভাই? এ কি সমান্তরাল নাকি ভাই? এ কি সমান্তরাল না? তাহলে জাস্ট এই চিন্তাটা যদি তোমরা করতা, এমনি কিন্তু পারতা। তাহলে বলো তো কি বলেছি? বলো তো কি বলেছি? কি বলেছি? যে ডিএনএ যেহেতু সমান্তরাল, প্রুফ দুনিয়ার সকল ডিএনএ সমান্তরাল।
কিন্তু বিপরীতমুখী, সেগুলো পরে বোঝাবো। সমান্তরাল, তাহলে সমান্তরাল মানে প্রত্যেকটা জায়গায় দূরত্ব কি রাখতে হবে, ইকুয়াল রাখতে হবে। নরমালি আমরা একটু দুষ্টু মিষ্টু কথা বলে তোমাদেরকে একটু হাসানোর ট্রাই করি। এভাবে নরমালি আমরা কি শেখানোর জন্য বলি পিউরিন আর পাইরিমিডিন। পিউরিন হচ্ছে অ্যাডেনিন গুয়ানিন, এরা হচ্ছে ভাই ভাই বা বোন বোন, এদের মধ্যে কি বিয়া হয় এমনি মনে রাখার ট্রাই করি। বাট কনসেপ্ট কি, আমি কনসেপ্ট দিব। তাহলে নরমালি আমরা কি এমনি মনে রাখি যে পিউরিন হচ্ছে অ্যাডেনিন গুয়ানিন, পাইরিমিডিন হচ্ছে সাইটোসিন থাইমিন ইউরাসিন। তো এরা ভাই ভাই বোন বোন, এরাও ভাই ভাই বোন বোন। তাহলে এদের মধ্যে ভাই ভাই তো আর বিয়া হবে না, সব জায়গায় খালি বিয়া শাদী লাগালে হবে? কেমিস্ট্রি মানে রস, বিয়া শাদীর রস, প্রেম প্রীতির রস, সবখানে লাগালে হবে না। কনসেপ্টটা দাও, তারপর তুমি বিয়া শাদীর কথা বলো মনে রাখার জন্য। তাহলে আমরা কিন্তু এভাবে মনে রাখি, এরা তো ভাই ভাই বোন বোন, এদের মধ্যে বন্ধন হবে না। আরে ভাই কেন হবে না? কাহিনী তোটা এইখানে, সমান্তরাল রাখতে হবে যে। আসো বলি, আমরা সবাই জানি পিউরিন হচ্ছে 2 বলয়। কি জানি? পিউরিন 2 বলয়। তো এটা একটা বলয়, কি হলো ভাইয়া? 7 8 9, হ্যাঁ এটা একটা বলয়, 2 বলয়। আর পাইরিমিডিন কয় বলয়? 1 বলয়। তাহলে এবার তোমরা বলো তো ভাইয়া, এই 2 বলয় আর 1 বলয় যখন যুক্ত হবে তখন কয় বলয় হবে? এই কয় বলয় হবে? 3 বলয় হবে। তাহলে তোমরা বলো তো ভাইয়া, 2 বলয় তো অ্যাডেনিন গুয়ানিন দুইজনই। তাহলে অ্যাডেনিন যদি গুয়ানিনের সাথে মিলে, অ্যাডেনিনের কয় বলয়? 2 বলয়। গুয়ানিনের কয় বলয়? 2 বলয়। তাহলে 2 এ 2 কত হবে? 4 বলয় হবে। সাইটোসিন যদি থাইমিনের সাথে মিলে, সাইটোসিনের 1 বলয়, থাইমিনের 1 বলয়, তাহলে কোথাও হবে 2 বলয়। তার মানে কোথাও ব্যাস হবে 2 বলয়ের, কোথাও ব্যাস হবে 4 বলয়ের। ডিএনএ কি আর ইকুয়াল, কি বলে, প্যারালাল থাকলো? ডিএনএ এর ব্যাস কি সব সময় আর প্যারালাল থাকলো? প্যারালাল যেহেতু ডিএনএ এর ব্যাস, তার মানেই হচ্ছে সব সময় দূরত্ব সেম থাকতে হবে। তার মানে সব সময় একটা পিউরিনের সাথে একটা পাইরিমিডিনের বিক্রিয়া হতে হবে। ফলে পিউরিনের 2 বলয়, পাইরিমিডিনের 1 বলয় মিলে অলওয়েজ 3 বলয় থাকবে এবং ব্যাস ইকুয়াল থাকবে। আশা করি বুঝতে পেরেছো। তবে এর আরেকটা ব্যাখ্যা আছে, সেটা আরেকটু উপরে যেতে হবে, আজকে তো ঘুম পাচ্ছে, 1টা বেজে গেছে ভাই, আমি আর কথা বলবো না। তো ইনশাআল্লাহ আমি শীঘ্রই একটা ডেট দিয়ে দিব। শীঘ্রই বলতে 13 তারিখের পরে আমার পরীক্ষা আছে 9 তারিখ। একটু ওয়েট করো, একটু হজম করো এবং তোমাদের কমেন্ট পড়ে আমরা বিদায় নেই। যারা জানাওনি কে কোত্থেকে দেখছো একটু কমেন্ট করে। মাশাআল্লাহ 232 জন এখনো দেখছো। ভাইয়া একটা গান শুনিয়ে কাট করেন। আসলে গলা এমন দেবে গেছে এই সময় গলা এমন বসে গেছে, কি গান বলবো? কাট করে যাই, চলে যাই। আচ্ছা দাঁড়াও, ওকে আমি একটু পেছনে গিয়ে গান শোনাচ্ছি তোমাদেরকে। আগুনের দিন শেষ হবে একদিন, দেখছো গলা? ঝর্ণার সাথে গান হবে একদিন, এই কেলাস ছেড়ে চলো যায়। কোথায়? ঘুমাতে। বাই বাই।